নবনী অনেকক্ষণ থেকে হাঁটছে। কতক্ষণ সে জানে না। তার হাতে ঘড়ি নেই। এরকম অজপাড়া গায়ে ঘড়ির দরকারও নেই। তবে গায়ে চাদর থাকলে ভালো হতো। শীত লাগতে শুরু করেছে। কিছুক্ষণ আগেও শীত ছিল না, এখন ঝপ করে শীত পড়ে গেছে। নবনী মনে মনে বলল, বাহ, আশ্চর্য তো। মনে মনে বলার প্রয়োজন ছিল না, চেঁচিয়েও বলা যেত। আশেপাশে কেউ নেই। তার পরনে সবুজ রঙের সিল্কের শাড়ি। সিল্কের শাড়ি সে কখনোই পরে না। শীতের সময় সিল্ক পরলে গায়ে হিম হিম ভাব হয়, ভালো লাগে না। সবুজ রঙটাও তার পছন্দ না। তার ধারণা সবুজ গাছেদের রং, এই রং তাদেরই থাকা উচিত। সবুজ শাড়ি পরার পর তার নিজেকে খানিকটা কাজ কাজ মনে হচ্ছিল। এখন আর মনে হচ্ছে না। শীত লাগছে। গাছেদের নিশ্চয়ই শীত লাগে না। নবনী হাঁটতে হাঁটতে একটা বট গাছের কাছে চলে এসেছে। এটা যে একটা বট গাছ দূর থেকে বোঝা যায়নি। বেলা পড়ে এসেছে, চারদিক অস্পষ্ট ছায়া ছায়া। নবনী এগোচ্ছিল পায়ে চলা পথে। তার অভ্যাস মাটির দিকে তাকিয়ে হাঁটা। হাঁটতে হাঁটতে হঠাৎ সে গাছটার সামনে পড়ে গেল। অন্ধকারের মধ্যে স্থূল স্থূল একটা ব্যাপার। বিশাল ছুরি নেমেছে চারদিকে। পুরো গাছটাকে মনে হচ্ছে প্রকাণ্ড এক পাহাড়। নবনী বাচ্চাদের মতো গলায় চেঁচিয়ে বলল, মিস্টার বটগাছ, আপনি কোথাকে এলেন? মনের আনন্দে এখানে চেঁচিয়ে কথা বলা যায়। কেউ শুনে ফেলবে না এবং ভ্রু কুচকে ভাববে না মেয়েটা পাগল নাকি। সে চারিদিকে তাকালো। কেউ কোথাও নেই। মাথার উপর কিছু পাখি উড়াউড়ি করছে। কি পাখি? কি আশ্চর্য! টিয়া! নবনী আবারও চেঁচিয়ে বলল, টিয়া টিয়া টিয়া। কেউ তো শুনবে না, যত ইচ্ছা চেঁচানো যায়। আচ্ছা, এই জায়গাটা জনশূন্য কেন? মানুষজন তো নেই, গরু ছাগলও নেই। কে জানে, এই জায়গাটা হয়তো দোষী। সব গ্রামে একটা দোষী পথ থাকে। সন্ধ্যার পর ওই পথে কেউ যায় না। একটা থাকে দোষী গাছ, বেশিরভাগ সময় শেওড়া গাছ। দোষী গাছের কাছে যাওয়াও নিষেধ। এই গাছটা আবার দোষী না তো। নবনী বলল, মিস্টার বটগাছ, আপনি দোষী না নির্দোষ? সে উত্তরের জন্য অপেক্ষা করল। মাথার উপর দিয়ে ট্যা ট্যা শব্দ করে ঝাঁকে ঝাঁকে টিয়া উড়ে যাচ্ছে। এত সুন্দর একটা পাখি এত বিশ্রী করে ডাকে। পাখি যত সুন্দর হয় তার ডাকও তত কুৎসিত। চিড়িয়াখানা একবার ময়ূরের ডাক শুনে তার হাত থেকে বাদামের ঠোঙা পড়ে গিয়েছিল। নবনী এমনিতে বেশ ভীতু। ঢাকায় তাদের বাড়িতে রাতে ঘুম ভাঙলে মনে হয় খাটের নিচে কেউ একজন বসে আছে। মশারির নিচ দিয়ে সে তার বরফ শীতল হাত ঢুকিয়ে নবনীকে ছুঁয়ে দেবে। রাতে অন্ধকার ঘরে সুইচ জ্বালতে গিয়ে তার সব সময় মনে হয় সুইচ বোর্ডে তার হাত দিতে গিয়ে সে অন্য একজনের হাতে হাত দিয়ে ফেলবে। অথচ সম্পূর্ণ অচেনা এই গ্রামে অন্ধকার হয় হয় অবস্থায়ও তার একটুকু ভয় করছে না, বরং মজা লাগছে। বটগাছটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। নবনী বটগাছের একটা ঝুড়িতে হাত রেখে বলল, মিস্টার বটগাছ, এটা কি আপনার হাত না পা? আপনার গায়ের চামড়া এত খসখসে কেন? নবনীর হঠাৎ মনে হলো, আচ্ছা, বটগাছটা যদি এখন কথা বলে ওঠে তাহলে তার কেমন লাগবে? সে কি ভয় পাবে? বটগাছটা যদি বলে, নবনী, এটা আমার হাতও না পাও না, আমরা তো মানুষ নয় যে আমাদের হাত পা থাকবে, আমরা হচ্ছি গাছ, তাহলে কি নবনী ভয়ে চিৎকার করে উঠবে? মনে হয় না। ভয় পেলে আগেই পেত। আচ্ছা, সে ভয় পাচ্ছে না কেন, এটা তো একটা আশ্চর্য ব্যাপার। পরিবেশ মানুষকে বদলে দেয় হয়তো। ঢাকা শহরে সে ছিল দারুণ ভীতু একটা মেয়ে। এখানে অসম্ভব সাহসী একজন, যে হেঁটে হেঁটে একা চলে এসেছে প্রকাণ্ড এক বটগাছের কাছে। নবনী ঠিক করলো পুরো গাছটা একটা চক্কর দিয়ে সে যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে। ডাকবাংলোয় পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে, তাতে অসুবিধা হবে না। একটাই পথ। এছাড়া গতকাল পূর্ণিমা গেছে,
আজও কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গতকাল কুয়াশা ছিল, আজ কুয়াশা নেই। চাঁদ উঠলে চারদিকে ঝলমল করতে থাকবে। নবনী আগে লক্ষ্য করেনি, হঠাৎ লক্ষ্য করলো বটগাছের গুঁড়িটা বাঁধানো। চারিদিকে ঝুড়ি নেমেছে বলে বাঁধানো গুঁড়ি চোখে পড়ছে না। এমন জংলা জায়গায় একটা প্রাচীন গাছকে কে বাঁধিয়ে রেখেছে? কেউ কি এখানে এসে বসে? এখন কি কেউ চুপচাপ বসে আছে? নবনীর হঠাৎ একটু ভয় ধরে গেল, গা কেঁপে গেল। দ্রুত অন্ধকার হয়ে আসছে। গাছটাকে এখন আর ভালো লাগছে না। টিয়া পাখির শব্দ কানে বাজছে। মনে হচ্ছে এরা এখন অনেক নিচু দিয়ে উঠছে। একটা পাখি তো প্রায় নবনীর মাথার চুল ছুঁয়ে গেল। নবনীকে দেখে পাখিগুলো কি বিরক্ত হচ্ছে? আচ্ছা, কেউ কি নিঃশ্বাস ফেলল? নবনী পরিষ্কার নিঃশ্বাস ফেলার শব্দ শুনল। তার নিজের নিঃশ্বাস ফেলার শব্দই কি সে শুনেছে? নবনী দাঁড়িয়ে পড়েছে। তার মনে হচ্ছে সে একা একা আর ডাক বাংলোয় ফিরতে পারবে না। তার সব সাহস চলে গেছে। এখন হয়তো সে পথই খুঁজে পাবে না। বটের ঝুড়ির আড়াল থেকে কে যেন কাশল। একবার না, পরপর দুবার। নবনী দারুণ চমকে বলল, কে কে ওখানে? গাছের বাঁধানো গুঁড়িতে পা তুলে গুটিসুটি মেরে কে যেন বসে আছে। তার গায়ের চাদরটা পর্যন্ত দেখা যাচ্ছে খয়েরি। নবনী উঁচু গলায় বলল, কে ওখানে বসে আছে? জি আমি। বের হয়ে আসুন দয়া করে। লোকটা যদি জবাব দিতে আর একটু দেরি করত তাহলে কি কাণ্ড হতো কে জানে। নবনী হয়তো হার্ট ফেল করত। গাছের ঝুড়ির ভেতর দিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে লোকটা বের হচ্ছে। দেখে ভয় পাওয়ার মতো চেহারা না, 25-30 বছরের একজন মানুষ। পরনে পাজামা পাঞ্জাবি, গায়ে খয়েরি রঙের চাদর, চোখে চশমা। তাকে দেখে মনে হচ্ছে নবনী যেমন ভয় পেয়েছে সেও ভয় পেয়েছে। কেমন যেন কাচুমাচু করে খানিকটা কুজো ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ভালো মতো তাকাচ্ছেও না নবনীর দিকে। ভালো মতো তাকালে দেখতে পেত পৃথিবীর সবচেয়ে রূপবতী তরুণীটি তার সামনে দাঁড়িয়ে আছে। নবনী বলল, আপনি কে? জি আমার নাম মবিন উদ্দিন। এখানে কি করছিলেন? কিছু করছিলাম না, বসেছিলাম। আপনি কি করেন? আমি মাস্টারি করি। স্কুল মাস্টার? জি না, আমি কলেজে শিক্ষকতা করি। নবনী কঠিন গলায় বলল, আমাকে বলা হয়েছে এখানে কোনো কলেজ নেই। কলেজটা পাশের গ্রামে, মাঝে একটা নদী আছে, শিবসা নদী। শিবসা নদীর ওই পারে কলেজ, মমিনুন্নেসা মেমোরিয়াল কলেজ। আপনার কলেজ ওই গ্রামে, আপনি এখানে এসেছেন কেন? নবনী জেরা করার ভঙ্গিতে প্রশ্ন করছে। ধমকের সুরে প্রশ্ন, যেন ভীত মুখে দাঁড়িয়ে থাকা যুবকটি আসামি। সে ফরিয়াদি পক্ষের উকিল। কলেজের একজন শিক্ষকের সঙ্গে এভাবে কথা বলা যায় না হয়তো, কিন্তু নবনীর খুব রাগ লাগছে। লোকটা কেন তাকে ভয় দেখালো? কথার জবাব দিচ্ছেন না কেন? আপনি ঘাপটি মেরে এই গাছের নিচে বসে কি করছিলেন? কিছু করছিলাম না, চুপচাপ বসেছিলাম। ধ্যান করছিলেন নাকি? মবিনুদ্দিন জবাব দিল না। কয়েকবার কাশল। এখনও সে মেয়েটির দিকে তাকাচ্ছে না। নবনী বলল, আপনি আমাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছিলেন। এত ভয় আমি জীবনে পাইনি। যাই হোক, আপনি আমাকে দয়া করে একটু এগিয়ে দিন, আমার ভয় কাটছে না। আমি ফিশারিজে ডাক বাংলোতে উঠেছি। জি আমি জানি, আপনি মন্ত্রী সাহেবের বড় মেয়ে। নবনীর ভয় কেটে গেল। লোকটি তাকে চিনতে পেরেছে। ভয় কাটাবার জন্য এই যথেষ্ট। তাছাড়া কথা বলছে খুব ভদ্রভঙ্গিতে। কলেজের টিচাররা এত ভদ্রভঙ্গিতে কথা বলে না, তারা খিটখিটে ধরনের হয়। কে জানে গ্রামের কলেজের টিচাররা হয়তো এরকম, কিংবা এও হতে পারে লোকটা তাকে চিনতে পেরেছে বলে এত ভদ্রভাবে কথা বলছে। লোকটার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা উচিত হয়নি। পরে সবাইকে বলে বেড়াবে মন্ত্রীর মেয়ে আমাকে ধমক দিয়েছে। কেউ বুঝবে না মন্ত্রীর মেয়ে না হলেও নবনী এই পরিস্থিতিতে এভাবেই কথা বলতো। নবনীর গলা স্বর স্বাভাবিক করে বলে ফেলল,
চলুন যাই, আমাকে এগিয়ে দিতে আপনার অসুবিধা নেই তো? জি না, আপনার সঙ্গে আমি রেগে রেগে কথা বলেছিলাম, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম, তারপর ভয়টা কেটে গেল। হঠাৎ ভয় কাটলে মানুষ রেগে যায়, এই থিওরিটা কি আপনি জানেন? মবিন জবাব দিল না। সে মাথা নিচু করে হাঁটছে। নবনী যাচ্ছে আগে আগে, সে তার পেছনে পেছনে একটু দূরত্ব নিয়ে হাঁটছে। নবনী পরিস্থিতি সহজ করার জন্য বলল, আমি যে গাছটার সঙ্গে কথা বলছিলাম তা কি শুনতে পেয়েছিলেন? জি। কি বলছিলাম বলুন তো? আপনি বলছিলেন, মিস্টার বটগাছ আপনি কোথা গেলেন? আপনি আমার কথা শুনে অবাক হননি? জি না। অবাক হননি কেন? আমি দূর থেকেই দেখেছি আপনি আসছেন, এই জন্যই অবাক হইনি। আপনাকে না দেখে হঠাৎ যদি কথা শুনতাম তাহলে অবাক হতাম। আমাকে একা একা আসতে দেখেও অবাক হননি? জি না। কেন অবাক হননি? আপনি তো প্রায় একা একা হাঁটেন। আমি একা একা হাঁটি তাও জানেন? মবিন অস্বস্তির সঙ্গে বলল, জানি, সবাই জানে। এটা প্রায় গড্ডগ্রামের মতো জায়গা। শহরের কেউ এলেই সবাই অবাক হয়ে দেখে। আর আপনি হচ্ছেন একজন মন্ত্রীর মেয়ে, আপনি কি করছেন না করছেন সবাই লক্ষ্য রাখছে, তাই নাকি? জি, এটাই তো স্বাভাবিক। এখানে কোনো বড় ঘটনা তো ঘটে না। একজন মন্ত্রীর মেয়ে একা একা হাঁটছে, এটা বিরাট ঘটনা। আপনাকে নিয়ে কলেজের টিচার্স কমন রুমে আলোচনা হয়। সে কি? কি আলোচনা? আপনার শোনার মতো কিছু না, আমাদের তো আলোচনা করার কিছু নেই। কলেজে আপনি কি পড়ান? ইংরেজি সাহিত্য। আপনাদের এটা কি ডিগ্রি কলেজ? জি না, ইন্টারমিডিয়েট কলেজ। আপনি কি আমার নাম জানেন? জি জানি, আপনার নাম নবনী। নবনী হেসে ফেলল। নিতান্ত অপরিচিত একজন কলেজের শিক্ষক যে ভূতের মতো ঘাপটি মেরে বটগাছটির গুঁড়িতে বসেছিল, সেও তার নাম জানে। আশ্চর্য হবার মতোই ঘটনা। আপনি কি আমার ছোট বোনের নাম জানেন? জি না। আমারটা জানেন, তারটা জানেন না কেন? তার নাম হলো শ্রাবণী। মবিন কথা বলছে না। একা একা কথা চালিয়ে যাওয়া যায় না, হু হা বলার জন্য একজনকে দরকার। নবনীর কথা বলতে ইচ্ছে করছে, এরকম তার কখনো হয় না। কথা বলতে ইচ্ছে করে না। মবিন সাহেব। জি। আমার ছোট বোনের নামটা আপনার কাছে কেমন লাগলো তা তো বললেন না। সুন্দর নাম, শ্রাবণ মাসে জন্মেছে বলে শ্রাবণী। ও কি বলে জানেন? ও বলে, ভাগ্যিস আমার ভাদ্র মাসে জন্ম হয়নি, ভাদ্র মাসে জন্ম হলে তার নাম হতো ভাদ্রী। নবনী হাসছে, আনন্দিত ভঙ্গিতে হাসছে। তারা বড় রাস্তায় উঠে এলো। এখন আর পথ হারাবার ভয় নেই, সোজা পথ, চোখ বন্ধ করেও যাওয়া যাবে। নবনী বলল, মেনি থ্যাঙ্কস, আপনাকে আর আসতে হবে না, এখন আমি যেতে পারবো। মবিন কিছু বলল না। নবনী বলল, আপনাকে ডাকবাংলোয় নিয়ে চা খাইয়ে দিতে পারতাম, তা করতে পারছি না। আজ আমাকে বাবার কাছ থেকে বকা খেতে হবে। আপনাকে নিয়ে গেলে আপনিও বকা খাবেন। রেগে গেলে বাবা সবাইকে বকেন, টমিকেও বকেন। টমি হলো আমাদের কুকুর। আচ্ছা তাহলে যাই। ভালো কথা, গাছের নিচে বসে কি করছিলেন তা তো বললেন না। জ্যোৎস্না দেখার জন্য বসেছিলাম। কি বললেন? জ্যোৎস্না দেখার জন্য আমি মাঝে মাঝে গাছের গুঁড়িতে গিয়ে বসি, ওখান থেকে জ্যোৎস্না সম্পূর্ণ অন্যরকম লাগে। তাই নাকি? জি, দেখার মতো দৃশ্য। একবার সারা রাত ছিলাম। সারা রাত কি আর জ্যোৎস্না দেখতে ভালো লাগে? জি লাগে, জ্যোৎস্না তো একরকম থাকে না, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বদলায়। আপনি কি দেখবেন? নবনী বিস্মিত হয়ে বলল, কি বললেন? মবিন নিচু গলায় বলল, আপনি যদি জ্যোৎস্না দেখতে চান তাহলে। তাহলে কি? মবিন ইতস্তত করে বলল, গতকাল পূর্ণিমা ছিল, আজ কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে। গাছের গুঁড়িটা বাঁধানো, সুন্দর বসার জায়গা। নবনী তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি আমাকে নিমন্ত্রণ জানাচ্ছেন আপনার সঙ্গে অন্ধকার গাছের নিচে সারা রাত বসে থাকার জন্য? মবিন চুপ করে রইল। নবনী বলল, আপনার সাহস ও স্পর্ধা দেখে অবাক হচ্ছি। এমন অস্বাভাবিক প্রস্তাব আপনি দিলেন কিভাবে? আপনার মাথা ঠিক আছে তো? কমন সেন্স বলে একটি ব্যাপার আছে, কম বেশি সবারই তা থাকে।
আপনার মনে হয় তাও নেই? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলেন আপনি? আপনার প্রস্তাবে আমি কি আশ্চর্য, কি সুন্দর প্রস্তাব বলে লাফিয়ে উঠব, তারপর গাছের নিচে সারা রাত বসে থাকব? আপনার কি যেন নাম বলছিলেন? মবিনুদ্দিন। শুনুন মবিনুদ্দিন সাহেব, আপনি আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। জ্যোৎস্না দেখার নিমন্ত্রণের জন্যও ধন্যবাদ। নিমন্ত্রণ গ্রহণ করতে পারছি না, আমি বয়স আপনার ছোট, তবু আপনাকে একটা উপদেশ দিচ্ছি, এ জাতীয় নিমন্ত্রণ চট করে দেয়া যায় না। আচ্ছা, আমি যাচ্ছি। নবনী হনহন করে এগুচ্ছে। অনেক দূর এসে সে একবার পিছনে ফিরল। মবিনুদ্দিন রাস্তার একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবনী ভেবেছিল ডাকবাংলোয় পৌঁছানো মাত্র সে বকা খাবে। তার বাবা বন ও খনিজ সম্পদ মন্ত্রী জামিল চৌধুরী নিশ্চয় থমথমে মুখে বারান্দায় বেতের চেয়ারে বসে আছেন। তার সামনে একটা হ্যাজাক লাইট। একটু দূরে ওসি সাহেব শুকনো মুখে দাঁড়িয়ে। ওসি সাহেবের পেছনে মাধবদী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া। সুরুজ মিয়া হাত কসলাচ্ছেন এবং তেলে মুখে হাসছেন। এই মানুষটা ননস্টপ হাসতে পারে, বকা খেলেও হাসেন। পান খাওয়া লাল দাঁত সর্বক্ষণ বের হয়ে থাকে, তবে তাকে খারাপ লাগে না। মনে হয় ধবধবে সাদা দাঁতে এই মানুষটাকে মানাতো না। নবনীর খোঁজে নিশ্চয় লোকজন বের হয়ে গেছে। ডাকবাংলোর সামনে পুলিশের 2জন সেন্ট্রি থাকে, তারা নবনীর খোঁজে গেছে। ঝোপঝাড়ে 5 ব্যাটারির টর্চের আলো ফেলছে। 4জন আনসারের একটা দল আছে, তারাও নিশ্চয় বের হয়েছে। নবনীর মা জাহানারা অস্থির হয়ে পড়েছেন, তার বুক ধরফর করছে। সামান্য উত্তেজনাতেই তার বুক ধরফর করে। নবনী যা ভেবে রেখেছে তার কিছুই হলো না। আজ দিনটা বোধহয় তার জন্য শুভ। জামিল সাহেব বারান্দায় বসা, তার মুখ গম্ভীর নয়, হাসি হাসি। ওসি সাহেব অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছেন। সুরুজ মিয়া পান খাওয়া লাল দাঁত দেখা যাচ্ছে। গেট দিয়ে ঢোকার সময় সেন্ট্রি 2জন পুলিশ একসঙ্গে স্যালুট দিল। নবনী অস্বস্তি লাগছে। এরা সব সময় তাকে স্যালুট কেন দেয়? সে তো কেউ না। তার চেয়ে বড় কথা, স্যালুট দিলে নবনীর কি করণীয়? সে কি হাত তুলে সালাম দেবে, না মাথা ঝুঁকিয়ে হাসবে? বাবাকে জিজ্ঞেস করা দরকার, কখনো মনে থাকে না। জামিল সাহেব মেয়েকে দেখে উচ্চ গলায় বললেন, কাণ্ড দেখে যা। নবনী কাছে এসে কাণ্ড দেখল। জামিল সাহেবের পায়ের কাছে প্রকাণ্ড এক চিতল মাছ ধরফর করছে। নবনী বলল, কি সর্বনাশ, এত বড় মাছ হয়? সুরুজ মিয়া হাসি মুখে বললেন, হয় আম্মা, কচ্চিত হয়, এরে বলে রাত চিতল, গলাটা লাল, স্যারের ভাগ্যে মাছটা ছিল। নবনী বলল, আপনি এনেছেন এই মাছ? জি আম্মা, সামান্য জিনিসে স্যার খুশি হবেন ভাবি নাই, স্যার খুশি হয়েছেন। আমার একেবারে চোখে পানি এসে গেছে। সুরুজ মিয়ার চোখে আবার পানি এসে গেছে, সত্যি সত্যি পানি। একজন বয়স্ক লোক যার মাথার বেশিরভাগ চুল পাকা, সে এত সহজে কেঁদে ফেলতে পারে? নবনী ভেবে পাচ্ছে না, এই লোকটা আসলেই কাঁদছে, না যে কোনো পরিস্থিতিতে চোখে পানি আনার দুর্লভ ক্ষমতা আয়ত্ত করেছে। জামিল সাহেব দরাজ গলায় বললেন, খুশি হবারই কথা, এত বড় মাছ আজকাল তো চোখে পড়ে না। মাছটার ওজন কত হবে মনে হয়? ওজন করাই নেই স্যার, ওজন করায় নিয়ে আসি? না, থাক থাক, দরকার নেই। অবশ্যই দরকার আছে স্যার, আপনার মুখের কথা হুকুমের বাবা। ওসি সাহেব, মাছটা ধরেন তো, একলা পারবো না। 2জন মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। শূন্যে তুলে ঝুলিয়ে যে দ্রুততার সঙ্গে বের হয়ে গেল, তাতে মনে হয় আগামী কয়েক সেকেন্ডের মধ্যে ওজন না নিলে একটা বিপর্যয় ঘটে যাবে। জামিল সাহেব মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বস আমার পাশে, এখন অনুমান কর। আমার এমএসসির রেজাল্ট হয়েছে? শাহিদ এসেছে। কি বললে? হ্যাঁ, শাহিদ। আমি চেয়ারম্যান সুরুজ মিয়ার সঙ্গে গল্প করছিলাম, হঠাৎ দেখি সুটকেস হাতে হেলতে দুলতে কে যেন আসছে। চেহারা দেখছি, তারপরও বিশ্বাস হচ্ছে না। যা ভেতর যা। নবনী ভেতরে গেল না, বসে রইল।
বাবার সামনে থেকে উঠে যেতে এখন লজ্জা লাগছে। জামিল সাহেব বললেন, কি এখন খুশি তো? যা ভেতরে যা। নবনী নিচু গলায় বলল, যাবো, তারা তো কিছু নেই। জামিল সাহেব সিগারেটের প্যাকেট বের করতে করতে আনন্দিত গলায় বললেন, ছোট ব্যাপার নিয়ে তোরা যে ঝগড়া মাঝে মধ্যে করিস, আমি রীতিমতো আতঙ্কগ্রস্ত হই। তোদের বিয়ের ঝামেলা আমি এবার চুকিয়ে ফেলবো, আর দেরি করা যাবে না। বাবা, তোমাকে যে বলেছি রেজাল্ট না হলে বিয়ে করব না। আচ্ছা, সেটা দেখা যাবে। রেজাল্টের খুব বেশি দেরি আছে বলে মনে হয় না। এই সপ্তাহেই বের হবার কথা না? মা, আমাকে কফি দিতে বলতো। নবনী উঠে গেল। ঘরের ভিতরে ঢুকতে তার লজ্জা লাগছে। চট করে শাহেদের সামনে সে পড়তে চাচ্ছে না। নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। চুল এলোমেলো হয়ে আছে, পা ভর্তি ধুলো। নবনী ধরেই নিয়েছিল শাহেদের সঙ্গে তার দেখা হবে না। দেখা হলেও সৌজন্য কথাবার্তার মতো হবে। কেমন আছো? ভালো জাতীয় অর্থহীন আলাপ। জাহানারা রান্নাঘরে সমুচা ভাবছেন। পনিরের সমুচা। ভাগ্যিস ঢাকা থেকে পনির নিয়ে এসেছিলেন। পনিরের সমুচা শাহেদের খুব পছন্দ। সে মিষ্টি খেতে পারে না। ডাকবাংলো ভর্তি হয়ে গেছে মিষ্টিতে। এত মিষ্টি কি করবেন তিনি জানেন না। ডাকবাংলোয় ফ্রিজ নেই। ইলেকট্রিসিটি যখন আছে একটা ফ্রিজ থাকতে পারত। তিনি ঠান্ডা পানি ছাড়া খেতে পারেন না। শীতকালেও তার বরফের কুচি মেশানো ঠান্ডা পানি চাই। নবনী রান্নাঘরে ঢুকে বলল, মা, বাবা কফি চাচ্ছে। জাহানারা মেয়ের দিকে তাকিয়ে বললেন, শাহেদের সঙ্গে দেখা হয়েছে? এখনো হয়নি। তুই এতক্ষণ ছিলি কোথায়? একটু ঘুরতে গিয়েছিলাম। শাহেদ যে এসেছে শুনেছিস? হ্যাঁ, আমি কিন্তু তোর বাবাকে বলেছিলাম শাহেদ চলে আসবে। আজ সকালেও কেন জানি মনে হয়েছে। তোমার অসাধারণ ইউএসপি ক্ষমতার জন্য অভিনন্দন। এখন বাবাকে কফি করে দাও। কফি দেয়া যাবে না, সবাইকে একসঙ্গে চা নাস্তা দেব। তুই যা, শাহেদের সঙ্গে কথা বলে আয়। তোমার কোনো সাহায্য লাগবে না? না, সাহায্য লাগবে না। আমি কবে তোর সাহায্য নিয়েছি। তুই রান্নাঘর থেকে যা তো। রান্নাবান্নার ব্যাপারে জাহানারা কারোরই সাহায্য নেন না। ডাকবাংলোয় একজন বাবুর্চি আছে। তিনি নিজেও তাদের অনেক দিনের পুরনো বুয়া মিলুকে নিয়ে এসেছেন। এরা কেউ কিছু করছে না, শুকনো মুখে দূরে দূরে ঘুরছে। এদের কারোরই খাবার কোনো জিনিসে হাত দেওয়ার হুকুম নেই। জাহানারার খারাপ ধরনের সূচিবায়ু আছে। নিজে তা স্বীকার করেন না। কেউ এই প্রসঙ্গে কিছু বললেও রেগে যান। বাবুর্চিকে দিয়ে খাবার জিনিসে হাত না দেওয়ানোর পেছনে তার বক্তব্য হচ্ছে, হাত দিয়ে তারা কখন কি করে তার ঠিক আছে? কিছুক্ষণ আগেই হয়তো নাক ছেড়ে এসেছে। বেশিরভাগ মানুষই নাক ছাড়ার পর হাত ধোয় না, মুছে ফেলে। আর যদি বা ধোয়, কজন সাবান ব্যবহার করে? এরা অন্য জিনিসে হাত দিচ্ছে ঠিক, কিন্তু খাবার জিনিসে হাত দেবে, সেই খাবার আমি খাবো না। মিলু বলল, আপনার গরম লাগতেছে, সমুচা আমি ভাজি। জাহানারা বললেন, না, তুই দূরে থাক, এই ঘর থেকে চলে যা। মিলু একটু সরে গেল, কিন্তু ঘর থেকে বের হলো না। মিলু প্রায় 20 বছর ধরে তাদের সঙ্গে আছে। 10 বছর বয়সে ভিক্ষা করতে এসেছিল। জাহানারা তার সুন্দর মুখ দেখে অবাক হয়ে বললেন, ভিক্ষা করছিস কেন? বাসায় কাজ করবি? মিলু বলল, না। তিনি মেয়েটাকে একটা জামা দিলেন, 5টা টাকা দিলেন, বলে দিলেন যদি কাজ করতে ইচ্ছে হয় চলে আসিস। মেয়েটা পরের দিনই চলে এলো। তিনি বললেন, কি রে, থাকবি? হুম। নাম কি তোর? কুদরতি। হুম। না, বল জি। জি। পা ছুঁয়ে সালাম কর। মিলু পা ছুঁয়ে সালাম করল। জাহানারা বললেন, তোর চেহারা ছবি সুন্দর, তুই ভালো মতো থাক, তোর ভালো হবে। বয়সকালে বিয়ে দিয়ে দেব। তোর বয়সী মেয়ে পথে ঘাটে ঘোরা ঠিক না। থাকবি তো ঠিক মতো? হুম না, বল জি। জি। ভালো মতো থাকবি, আদব কায়দা শিখবি, কাজকর্ম শিখবি। সময়কালে আমি টাকা পয়সা খরচ করে বিয়ে দেব। জি আচ্ছা। জাহানারা তার কথা রেখেছেন। মিলুর বিয়ে দিয়েছেন তাদের ড্রাইভার রহমতের সঙ্গে। বিয়ের পরও মিলু ঘরেই আছে, ছেলেপুলে হয়নি।
একদিক দিয়ে সুবিধাই হয়েছে, ছেলেপুলে হয়ে গেলে নিজের কাছে রাখতে পারবেন না, যেখানে যান নিজের সঙ্গে রাখেন। শাহেদকে কোথাও পাওয়া গেল না। ডাকবাংলোর সর্বপশ্চিমের ঘরটা নবনীর ছোট বোন শ্রাবণীর। আর 3 মাস পরেই তার আইএসসি ফাইনাল পরীক্ষা। ছুটি কাটাতে এসেও সে নিরিবিলি পড়বে এই অজুহাতে ডাকবাংলোর সবচেয়ে সুন্দর ঘরটা নিয়ে নিয়েছে। এই ঘরটা নাকি নিরিবিলি। তার ঘরের সঙ্গের বারান্দাটা নদীর দিকে। বারান্দা দাঁড়ালেই নদী দেখা যায়। শীতকাল বলে নদী শুকিয়ে এতটুকু হয়ে গেছে। নদীর চেয়েও যা চোখে পড়ে তা হলো নদীর চর। চাঁদের আলোয় বালির চর চিকচিক করে, অদ্ভুত লাগে দেখতে। শ্রাবণী এখানে আসার আগে 2 সুটকেস ভর্তি বই নিয়ে এসেছে। 1 সুটকেস পাঠ্য বই, 1 সুটকেস গল্প বই। পাঠ্য বইয়ের সুটকেসে তালা খোলা হয়নি, গল্পের বইয়ের সুটকেস খোলা হয়েছে। সে ক্রমাগত গল্পের বই পড়ে যাচ্ছে। প্রতিটি বই তার আগেই পড়া, একবার না কয়েকবার করে পড়া। তারপরও এমনভাবে পড়ছে যেন নতুন বই। নবনী ঘরে ঢুকে দেখলো শ্রাবণী খাটে পা ঝুলিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। তার হাতে বই, গলায় লাল রঙা মাফলার। শ্রাবণীর গলায় লাল রঙা মাফলারের মানে হলো টনসিলের সমস্যা হয়েছে। কিছুদিন পরপর তার টনসিলের সমস্যা হয়, ঢোক গিলতে পারে না। সে কাউকেই কিছু বলে না। একটা লাল মাফলার গলায় পেঁচিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। নবনী বলল, তোর কি গলা ব্যথা? শ্রাবণী বই থেকে মাথা না তুলে বলল, জ্বর আসেনি তো? গাল লাল লাল লাগছে। এসেছে 101.5। কি পড়ছিস? নির্বাচিত ভূতের গল্প। এখন পড়ছি পরশুরামের মহেশের মহাযাত্রা। আজ কি সারাদিনই বই পড়লি? মাঝখানে একবার বাবা মাছ দেখতে ডাকলেন, মাছ দেখলাম। বাবাকে খুশি করার জন্য বিকট চিৎকার দিলাম, ও মা গো, এটা কি মাছ নাকি? ওয়াক্থু, মাছা তো বড় হয়। নবনী হেসে ফেলল। শ্রাবণী হাসল না, পা নাচাতে লাগলো। নবনী বলল, যত দিন যাচ্ছে তত একটি ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়ে দাঁড়াচ্ছিস। ব্যাপারটা কেউ লক্ষ্য করছে না। শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কেউ যে করছে না তা না, কেউ কেউ করছে। আচ্ছা আপা, এখন তুমি যাও। ভূতের গল্প 1 নাগারে পড়তে হয়। মাঝখানে ইন্টারাপশন হলে পড়াই মাটি। মনে হচ্ছে তুমি শাহেদ ভাইকে খুঁজছো, খুঁজে না পেয়ে বিব্রত বোধ করছো। কাউকে মুখ ফুটে জিজ্ঞাসাও করতে পারছো না। উনি গোসল করার জন্য কুয়োতলায় গেছেন। ডাকবাংলো একটা কুয়া আছে, তুমি জানো কি না জানি না। কুয়ার পানি অসম্ভব পরিষ্কার। শাহেদ ভাই সেই পরিষ্কার পানিতে গা ধুবেন। এই ঠান্ডায় কুয়ার পানি? হ্যাঁ, ওনার যেহেতু টনসিলের সমস্যা নেই, ঠান্ডা পানিতে কিছু হবে না। কুয়ার পানিতে গোসলের বুদ্ধি কি তুই দিয়েছিস? শ্রাবণী পা নাচাতে নাচাতে বলল, গতকাল কুয়ার পানিতে আমি গোসল করে ঠান্ডা লাগিয়েছি। আজ লাগাবেন শাহেদ ভাই? আপা, এখন তুমি কি যাবে? গল্পটা শেষ করতে চাই। তুমি এক কাজ করো, কুয়ার পাড়ে চলে যাও। আমার বারান্দা দিয়ে নামার সিঁড়ি আছে, এসো তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখাতে হবে না। নবনী কি করবে ঠিক ভেবে পেল না। শেষ পর্যন্ত কুয়াতলার দিকে রওনা হলো। ডাকবাংলোর জায়গাটা অনেক বড়, কাঁটাতার দিয়ে ঘেরা। পেছনে রীতিমতো আম কাঁঠালের বাগান। নবনীরা 2 দিন পার করে দিয়েছে। এখনও ডাকবাংলোর চারপাশ ভালো করে দেখা হয়নি। সে জানতোই না এদের কুয়াতলাও আছে। ডাকবাংলোয় সাধারণত কুয়া থাকে না। শাহেদ গোসল শেষ করে হি হি করে কাঁপছে। তার গায়ে মোটা টাওয়েল। শাহেদ একা নয়, ডাকবাংলোর কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। তার হাতে হেরিকেন। মালিও আছে, সে এতক্ষণ কুয়ার পানি তুলে দিচ্ছিল। নবনী কুয়াতলার পাশে এসে দাঁড়ালো। সহজ গলায় বলল, কেমন আছো? শাহেদ বলল, খুব খারাপ আছি। শ্রাবণের কথা শুনে পুরোপুরি বিভ্রান্ত হয়েছি। সে বলেছে কুয়ার পানি গরম। আমি সরল মনে বিশ্বাস করেছি। বললেই তো ওরা পানি গরম করে দিত। তা তো দিতই। তোমার আসতে অসুবিধা হয়নি?
হয়েছে, অনেক ঝামেলা করে আসতে হয়েছে। এলে কেন ঝামেলা করে? শাহেদ হাসল। নবনী চোখ ফুরিয়ে নিতে গিয়েও নিতে পারল না। মনে মনে ভাবল, এত সুন্দর করে মানুষ হাসে কিভাবে? আমি হঠাৎ উপস্থিত হওয়ায় খুশি হয়েছ তো? নবনী জবাব দিল না। সে প্রচণ্ড খুশি হয়ে গেছে। তার এত আনন্দ হচ্ছে, ভাগ্যিস কেউ তো বুঝতে পারছে না। নবনী চায় না কেউ বুঝে ফেলুক। আমি আসবো এটা নিশ্চয় আশা করনি? না। খুশি হয়েছ কিনা তা তো বললে না। নবনী হালকা গলায় বলল, প্রচণ্ড রাগ করেছি, রাগে অন্ধ হয়ে গেছি। কেন এলে? বলেই হেসে ফেলল। তারা ডাকবাংলোর দিকে এগুচ্ছে। নবনী কেয়ারটেকারের হাত থেকে হারিকেন নিয়ে নিয়েছে। সে যাচ্ছে আগে আগে, শাহেদ পেছনে পেছনে আসছে। নবনী, আমি যে হঠাৎ এখানে এসে তোমাকে চমকে দেব তা আগে থেকে ঠিক করা, সব প্রি প্ল্যান্ড। প্রচণ্ড রকম ঝগড়া তোমার সঙ্গে হলো, সেই ঝগড়াও কিন্তু প্ল্যানের একটা অংশ, যাতে তুমি ধারণা করো আমি আসবো না। অবশ্য পুরো ব্যাপারটা আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তুমি কিভাবে চেয়েছিলে? আমি ঠিক করে রেখেছিলাম গভীর রাতে উপস্থিত হব। তুমি তখন ঘুমিয়ে পড়েছ। আমি তোমাকে ঘুম থেকে ডেকে তুলে খুব ক্যাজুয়াল ভঙ্গিতে বলবো, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো নবনী। নবনী বলল, আমি তোমার সঙ্গে অকারণে ঝগড়া করেছি, তুমি কিছু মনে করো না। আমি লজ্জিত, খুব লজ্জিত। আমি ক্ষমা প্রার্থনা করে তোমার কাছে একটা দীর্ঘ চিঠি লিখছি। আমি কিন্তু কোনো চিঠি পাইনি। তুমি পাওনি কারণ আমি চিঠি পাঠাইনি। চিঠি এখানেই আছে। পড়তে পারবো? দেখতে পারবে, কিন্তু পড়তে পারবে না। পড়তে যদি না পারি তাহলে দেখে কী লাভ? আমি 18 পাতার একটা চিঠি লিখেছি, এটা জানবে। চিঠি না দেখলে কি করে বুঝবে? সত্যি 18 পাতার চিঠি? বলো কি? আমি তো শুদ্ধ বাংলায় 18টা লাইন লিখতে পারি না। বাংলা চিঠিপত্র লিখতে গিয়ে যা সমস্যা হচ্ছে, একজন সেক্রেটারি রেখেছি, সে নাকি বাংলায় অনার্স করেছে। মজার ব্যাপার হচ্ছে, সে আমার চেয়েও কম বাংলা জানে। সেদিন আমাকে এসে জিজ্ঞেস করলো, স্যার, অ্যাকসেপ্টেন্সের শুদ্ধ বাংলা কি হবে? তুমি কি বললে? আমি কিছুই বললাম না। ওর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে রইলাম। অ্যাকসেপ্টেন্সের শুদ্ধ বাংলা যদি আমি জানতাম তাহলে ওকে 5,000 টাকা মাইনে দিয়ে রাখতাম। সেটাও একটা কথা। জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছে। পনিরের সমুচা ছাড়াও লুচি ভেজেছেন, মুরগির কোরমা করেছেন, আলুর চপ তৈরি হয়েছে। ডাকবাংলোর খাবার ঘরে খাবার দেয়া হয়েছে। সবাই গোল হয়ে বসেছে। টেবিলটা বেশি বড়, মনে হচ্ছে কনফারেন্স রুম। তারা যেন খেতে বসেনি, জরুরি আলোচনায় বসেছে। শ্রাবণীর গলায় মাফলার নেই, মনে হয় গলা ব্যথা কমেছে। এখন ইলেকট্রিসিটি নেই, হ্যাজাক জ্বলছে। জাহানারা স্বামীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তোমাদের ইলেকট্রিসিটি এত ঘন ঘন যায় কেন? আমাদের বলছো কেন? বিদ্যুৎ তো আমার দপ্তর না, আমার হলো বন এবং খনিজ দপ্তর। বনের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলো। শ্রাবণী বলল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন মা? বাংলাদেশের বনে মোট কতগুলো ময়ূর আছে বাবা? কতগুলো ময়ূর আছে তা তো বলতে পারবো না, তবে রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলো আছে তা বলা যাবে। গত বৎসর সেনশন হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার কতগুলো আছে? অফ হ্যান্ড বলতে পারবো না মা, সেক্রেটারিকে জিজ্ঞেস করে জানতে হবে। ওনাকে কি করে জিজ্ঞেস করবে? এখানে তো টেলিফোন নেই। ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে দেব। সব থানায় ওয়্যারলেস আছে। শাহেদ বলল, রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা জানা কি খুব দরকার শ্রাবণী? শ্রাবণী বলল, হ্যাঁ দরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের সঠিক সংখ্যা না জানলে আমি আজ রাতে ঘুমাতে পারবো না। জামিল সাহেব হো হো করে হেসে উঠলেন। সুরজ মিয়া মাছ নিয়ে ফিরে এসেছেন। মাছের ওজন হয়েছে 41 কেজি। জামিল সাহেব বললেন, বাহ বাহ, 1 মনের বেশি।
খুবই আশ্চর্য ব্যাপার। সুরজ মিয়া বললেন, পাল্লা পাথর নিয়ে এসেছি, আপনার সামনে একবার মাপব। কোনো দরকার নেই স্যার, শখ করে এনেছি, আপনার সামনে একটু মাপি। মাপা হলো 41 কেজি 200 গ্রাম। শ্রাবণী বলল, আপনি তো বললেন 41 কেজি, 200 গ্রাম বেশি হলো কেন? যখন প্রথম ওজন নিয়েছিলাম মাছটা জিন্দা ছিল, এখন মাছটা মারা গেছে। মৃত্যুর পর ওজন বেড়ে যায় মা। কেন? মৃত্যুর পর মাটির টানে বাড়ে। জামিল সাহেব বললেন, সুরজ মিয়া, আপনি অনেক ঝামেলা করেছেন, এখন বাসায় গিয়ে বিশ্রাম করুন। মেনি থ্যাঙ্কস। মাছটা কাটায় তারপর যাব স্যার। এত বড় মাছ সবাই কাটতে পারে না, পেটই নষ্ট হয়ে যাবে। মাছ কাটার লোক এবং বটি নিয়ে এসেছি। ভালো করেছেন। জামিল সাহেব ইতস্তত করে বললেন, মাছ যে কাটবে সে পরিষ্কার পরিচ্ছন্ন তো? আমার স্ত্রী আবার এইসব ব্যাপারে খানিকটা কি যেন বলে, সূচিবায়ুর মতো আছে। সুরজ মিয়া হাসি মুখে বললেন, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি তারে সাবান দিয়ে গোসল করাই তারপর মাছের কাছে নিয়ে যাব। ময়লা হাতে মাছ ছোঁয়াও ঠিক না, আমি এক্ষুনি তারে গোসল পাঠাই দিই। শ্রাবণী বললেন, চেয়ারম্যান চাচা, আপনার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে, অসম্ভব জরুরি। কি কথা মা? সবার সামনে বলা যাবে না, আপনি আমার সঙ্গে বারান্দার ওই মাথায় আসুন। সুরজ মিয়া বিস্মিত এবং আনন্দিত মুখে এগুলেন। বিস্মিত ও আনন্দিত হবার মূল কারণ হচ্ছে মন্ত্রী সাহেবের মেয়ে তাকে চাচা ডাকছে। আফসোসের ব্যাপার হলো ডাকটা বাহিরের কেউ শুনতে পায়নি। ওসি সাহেব সামনে নেই, সে শুনলেও কাজ হতো, আর 10 জনের কাছে বলতো। সুরজ মিয়া বললেন, কি কথা আম্মা? আপনি কি আমার জন্য একটা জিনিস জোগাড় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, এখানে না পাওয়া যায় ঢাকা থেকে নিয়ে আসবো। রাত 1টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনে লোক পাঠিয়ে দিব। ঢাকা থেকে আনতে হবে না, আমার মনে হয় এখানেই পাওয়া যাবে, হয়তো আপনার বাড়িতেই আছে। জিনিসটা কি? একটা মই। মই? মই কি জন্য? এই ডাকবাংলোর ছাদে ওঠার ব্যবস্থা নেই, আমি মই দিয়ে ছাদে উঠব। আমি এখনই মই নিয়ে আসতেছি। এখনই আনার দরকার নেই, এখন আনলে বাবা দেখে ফেলবে, রেগে যাবেন। আপনি বরং কাল সকালে নিয়ে আসবেন, 9টার আগে। 9টা পর্যন্ত বাবা ঘুমিয়ে থাকেন, তিনি কিছু জানতে পারবেন না। সুরজ মেয়ে ভীতু গলায় বললেন, স্যার যদি রাগ করেন তাহলে কাজটা করা কি ঠিক হবে আম্মা? কোনো অসুবিধা নেই, আপনি তো আর জানেন না কি জন্য আমি মই চেয়েছি। আমি আপনার কাছে চেয়েছি, আপনি সরল মনে এনে দিয়েছেন। নবনীর ঘরটা ছেড়ে দেওয়া হয়েছে শাহেদের জন্য। ডাকবাংলোয় আরেকটা সুন্দর কামরা ছিল, অনেক বড় অ্যাটাচড বাথ, কিন্তু সেই কামরায় জানালায় একটা কাঁচ ভাঙা। ভাঙা জানালায় শীতের হাওয়া ঢুকছে। শাহেদকে এখানে থাকতে দেয়া যায় না, তাছাড়া তার জ্বর আসছে বলে মনে হচ্ছে। অবেলায় কুয়োর পানিতে গোসলের ফল ফলতে শুরু করেছে, গা মাছ করছে। রাতে সে চিতল মাছের 1 হাত সাইজ পেটি খেতে পারেনি, খানিকটা মুখে দিয়ে বলেছে, খেতে খুব ভালো হয়েছে কিন্তু আমি খেতে পারছি না। থার্মোমিটারে এখনো জ্বর পাওয়া যাচ্ছে না। জামিল সাহেব বললেন, ডাক্তার খবর দেব? শাহেদ বলল, এখানে ডাক্তার আছে? এখানে নেই, মাধবনগরে একজন MBBS আছেন, লোক পাঠিয়ে নিয়ে আসি। বেশিক্ষণ লাগবে না, যাবে আর আসবে। পাঠাবো? লাগবে না, ভালো ঘুম হলেই শরীর ঠিক হয়ে যাবে। তাহলে রাত করার কোনো দরকার নেই, তুমি শুয়ে পড়ো। শাহেদ ঘুমোতে গেল। জাহানারা বারবার বলে দিলেন, কোনো অসুবিধা হলেই আমাদের ডেকে তুলবে। তাছাড়া আমাকে ডেকে তুলতেও হবে না, আমি বলতে গেলে সারা রাত জেগেই থাকি, আমার ঘুম হয় না। ঘুম হয় না কেন? নতুন জায়গায় আমার ঘুম হয় না, ঘুমের ওষুধ খেলেও হয় না। 10-15 দিন এখানে থাকলে জায়গাটা পুরনো হবে, তারপর ঘুম হবে। এই জন্য বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। তোমার চাচা জোর করে নিয়ে এসেছেন। আগে একবার এসেছিলেন, তখন নাকি জায়গাটা খুব মনে ধরেছিল, খুব সুন্দর, হ্যান ত্যান কত কথা। জায়গাটা তো সুন্দরী। সুন্দরের কি আছে,
বাংলাদেশের সব জায়গায় তো এরকম, নদী, গাছপালা, মাঠ, আলাদা কিছু তো না। তাও যদি ডাক বাংলোটা সুন্দর হতো। পাকা দালান করে রেখেছে, বাংলো হবে কাঠের, তার উপর দেখো ইলেকট্রিসিটি আছে, কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা নেই। একটা ফ্রিজ নেই, ওয়াটার হিটার নেই। ইলেকট্রিসিটির যে অবস্থা, এই আছে এই নেই, সারাক্ষণ হ্যাজাক জ্বালিয়ে রাখতে হয়, হিসির শব্দ আসে, আমার মনে হয় ঘরে সাপ ঢুকেছে। শাহেদ, শুতে যাবার আগে তোমার চা বা কফি খাবার অভ্যাস আছে? অভ্যাস নেই, কিন্তু আজ 1 কাপ গরম চা খাবো। তুমি তোমার ঘরে চলে যাও, আমি চা বানাচ্ছি। আপনাকে বানাতে হবে না চাচি, কাউকে বলুন বানিয়ে দেবে। কাউকে বলতে হবে না, চা আমিই বানাবো, আমি নিজেও খাবো। নিজের চা নিজে না বানালে আমি খেতে পারি না। চা নিয়ে এলো নবনী, ট্রেতে করে 1 কাপ চা, 1 গ্লাস পানি। শাহেদ চা খাবার পর 1 গ্লাস পানি খায়। শাহেদ চাদর মুড়ি দিয়ে বিছানায় বসে আছে। তার হাতে গত সপ্তাহের টাইম। এই সপ্তাহের টাইম বের হয়ে গেছে, আগের সপ্তাহেরটা পড়া হয়নি। কোথায় যেন পড়েছিল, ছুটি কাটাতে এসে আপ টু ডেট কিছু পড়তে নেই, পুরানো জিনিস পড়তে হয়। খবরের কাগজও পড়া যাবে না, পড়লেও মাসখানেক আগের বাসি খবর পড়তে হবে। নবনী বলল, জ্বর কি এসে গেছে? আমার মনে হচ্ছে এসেছে, থার্মোমিটার বলছে না। তোমাদের থার্মোমিটার নষ্ট না তো? নবনী শাহেদের কপালে হাত রেখে হাসি মুখে বলল, থার্মোমিটার নষ্ট, তোমার গা গরম। প্যারাসিটামল খাবে? প্যারাসিটামল আছে। না, তুমি বসে তো খানিকক্ষণ। নবনী বসল। শাহেদ বলল, আমি এসেই তোমাকে ঘরছাড়া করেছি, তুমি ঘুমাচ্ছ কোথায়? শ্রাবণীর সঙ্গে। কাল জানালার কাজটা লাগিয়ে ফেললে আমি ওই ঘরে চলে যেতে পারবো, তুমি ফিরে আসবে তোমার জায়গায়। কেন, আমার ঘরে থাকতে কি তোমার ভালো লাগছে না? লাগছে, তবে আরো ভালো লাগতো যদি তুমিও থাকতে। নবনী অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। শাহেদ এত সহজভাবে এমন সব কথা বলে যে দারুণ অস্বস্তি লাগে। যদিও অস্বস্তি লাগার হয়তো কিছু নেই, এই ধরনের কথা বলার অধিকার শাহেদের আছে। নবনী, কি গম্ভীর হয়ে আছো কেন? একটু আগে যা বললাম তা শুনে মেজাজ খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মনে হচ্ছে মেজাজ কিছুটা খারাপ হয়েছে। আমি তোমার সঙ্গে খুব ভয়ে ভয়ে চলি, এমন সুপার সেন্সিটিভ মেয়ে। তোমার উচিত ছিল ভিক্টোরিয়ার যুগে জন্মানো, তুমি ভুল সময়ে জন্মেছ। চা ঠান্ডা হচ্ছে, চা খাও। খাচ্ছি, চা খেতে খেতে কঠিন সুরে তোমাকে কিছু বলবো, রাগ করো আর যাই করো। রাগ করবো না, বলো কি বলবে। সত্যি রাগ করবে না? না, তোমার মধ্যে এক ধরনের অদ্ভুত সূচিবায়ু আছে, এই সূচিবায়ু থাকাটা কি উচিত? আমার এমন কিছু নেই। শাহেদ হাসতে হাসতে বলল, আছে, খুব ভালোভাবেই আছে, তুমি নিজেও তা জানো। এই কারণে তুমি নিজেও নিজের কাছে ছোট হয়ে থাকো, সংকুচিত হয়ে থাকো। গতবার আমার সঙ্গে যে ঝগড়াটা করলে, কেন করলে? আমি তো বলেছি আমি লজ্জিত, দুঃখিত। যত লজ্জিত বা যত দুঃখিত হও, এমন পরিস্থিতি হলে তুমি আবারও ঝগড়া করবে, কান্নাকাটি করবে, অথচ কত সামান্য ব্যাপার। আমি স্বীকার করছি সামান্য ব্যাপার। তুমি মুখে বলছো স্বীকার করছি সামান্য ব্যাপার, আসলে স্বীকার করছো না। আমি কি করেছি? রিডার্স ডাইজেস্টের একটা মজার রসিকতা তোমাকে বলেছি। নবনী কঠিন স্বরে বলল, রসিকতাটা মোটেই মজার নয়। এটা তোমার অভিমত, কিন্তু রিডার্স ডাইজেস্ট মনে করেন রসিকতাটা মজার, যে কারণে এটা তারা ছেপেছে। রসিকতাটা হলো, একবার তো বলেছ, আবার কেন? আবারও শোনো এবং আমাকে বলো এটা শুনে হইচই করা এবং কান্নাকাটি করার মানেটা কি। আমি গল্পের প্রতিটি স্টেপ ভেঙে ভেঙে বলবো। একজন রূপবতী তরুণী মেয়ে পার্টিতে গিয়েছে, সেখানে হঠাৎ তার বাথরুম পেল সে। নবনী কঠিন মুখে বলল, প্লিজ স্টপ ইট। শাহেদ চুপ করে গেল, নিঃশব্দে চা শেষ করল।
খানিকক্ষণ দুজনেই চুপচাপ বসে থাকার পর আবার স্বাভাবিক ভঙ্গিতে কথাবার্তা শুরু হলো। শাহেদ বলল, তোমাদের ছুটি কেমন কাটছে? খুব ভালো কাটছে। এক একজনের মতো ছুটি কাটাচ্ছে। শ্রাবণী এই 2 দিন তার নিজের ঘর থেকে বের হয়নি, গল্পের বই পড়ে যাচ্ছে। মা এই 2 দিন রান্নাঘরে কাটিয়েছেন, বাবা বারান্দায় বসে বিভিন্ন লোকজনের সঙ্গে আলাপ করছেন। আর তুমি তুমি কি করছো? আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি। আজ কোথায় গিয়েছিলে? আজ একটা প্রাচীন বটগাছ দেখে এসেছি, তোমাকে নিয়ে একদিন যাব। ইন্টারেস্টিং বটগাছ। ইন্টারেস্টিং কোন অর্থে? বিশাল অর্থে। তাছাড়া বটগাছের কুড়ি বাঁধানো, ঝুড়ি নেমে অদ্ভুত দেখাচ্ছে। বটগাছ ছাড়া আর কি দেখলে? টিয়া পাখি দেখলাম, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। টিয়া পাখিগুলোও কি ইন্টারেস্টিং মনে হয়েছে? না, ওদের দেখে একটু ভয় ভয় লেগেছে। ভয়ের কি আছে? একসঙ্গে এত পাখি, তাছাড়া ওরা খুব নিচু থেকে উঠছিল। শাহেদ শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। নবনী বিস্মিত হয়ে বলল, তুমি সিগারেট ধরেছ নাকি? কয়েকদিন হলো সিগারেট টানছি, মনে হচ্ছে নেশা ধরে গেছে। দিনে কটা খাও? দিনে বেশি খাই না, রাতে খাই। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কি নিয়ে চিন্তিত? সেটাই তো বুঝতে পারছি না। তোমার কারখানায় কি কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই, ভয়ঙ্কর লস খেয়েছি। যত ভয়ঙ্কর লস হোক, সেই লস সামলে নেবার ক্ষমতা তো তোমার আছে, আছে না? হ্যাঁ আছে। সিগারেট শেষ করে ঘুমাতে যাও, কাল কথা হবে। আচ্ছা। নবনী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চা শেষ করে তুমি সবসময় পানি খাও, কই আজ তো খেলে না? শাহেদ পানির গ্লাস হাতে নিল। নবনী ইতস্তত করে বলল, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? না, মুখ দেখে বুঝতে পারছি রাগ করেছ। খানিকটা করেছি, তবে সব রাগ জলে ভেসে যাবে যদি তুমি যাবার আগে আমাকে জড়িয়ে ধরে একটা চুমু খাও। নবনীর চোখ মুখ শক্ত হয়ে গেল। সে অন্যদিকে তাকালো। শাহেদ বলল, তুমি দেখি পাথরের মতো শক্ত হয়ে গেছো। আমি কি ভয়ঙ্কর অন্যায় কিছু বলেছি? নবনী কিছু বলল না, দরজা ধরে দাঁড়িয়ে রইল। শাহেদ বলল, আচ্ছা যাও, গুড নাইট নবনী। নবনী যন্ত্রের মতো বলল, গুড নাইট। বালির সাথে নবনী ছোট বোনের ঘরে ঘুমাতে গেল। দরজায় টোকা দিল। শ্রাবণী জেগে আছে, ঘরে বাতি জ্বলছে, তার নড়াচড়ার শব্দ শোনা যাচ্ছে, কিন্তু সে দরজা খুলছে না। নবনী দরজায় ধাক্কা দিয়ে বলল, এই শ্রাবণী, দরজা খোল, কি হলো তোর? শ্রাবণী দরজা খুলল। তার চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সে হতাশ গলায় বলল, আপা তুমি আমার সঙ্গে ঘুমাবে? হ্যাঁ, অসুবিধা আছে? আছে, আমি কারোর সঙ্গে ঘুমাতে চাই না, একা ঘুমাতে চাই। যথেষ্ট পাগলামি করেছিস, দরজা থেকে সরে দাঁড়া। শ্রাবণী দরজা ছেড়ে সরে দাঁড়ালো। করুণ গলায় বলল, তুমি কিন্তু দেয়ালের দিকে শোবে। আমি ঘুমাবো বাইরের দিকে, এবং কাল থেকে তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করবে। তো সমস্যাটা কি? সমস্যা আছে, তুমি বুঝবে না। বুঝিয়ে বললেও বুঝবো না? না। বলে দেখ, বুঝতেও তো পারি। শ্রাবণী হালকা গলায় বলল, আমি তো রাতে এক নাগারে ঘুমাই না আপা, কিছুক্ষণ ঘুমাই আবার জেগে উঠি, আবার খানিকক্ষণ বই পড়ি, গান শুনি, তুমি বিরক্ত হবে। অবশ্যই বিরক্ত হব, আমার তো শুনেই বিরক্ত লাগছে। এই জন্যে আমি চাই না তুমি আমার সঙ্গে ঘুমাও, আমি একা থাকতে চাই। নবনী বিছানায় উঠতে উঠতে বলল, গল্প বই পড়ে তোর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, গল্প বই পড়া তোর বন্ধ করতে হবে, একা একা থাকার অভ্যাসটাও তোর বদলাতে হবে। 2 দিন হলো আমরা এখানে আছি, 2 দিন তুই কি একবারের জন্য ডাকবাংলোর কম্পাউন্ডের বাইরে গিয়েছিস? শ্রাবণী জবাব দিল না, হাসল। নবনী বলল, আয় বাতি নিভিয়ে শুয়ে পড়ি, শুয়ে শুয়ে গল্প করি। শ্রাবণী বলল, আমার শুতে ইচ্ছে করছে না, এত সকালে আমি কখনো ঘুমাতে যাই না। এক রাতে একটু ব্যতিক্রম হোক। শ্রাবণী বাতি নিভিয়ে ঘুমাতে এলো। দুজনের জন্য একটাই লেপ। নবনী হাসতে হাসতে বলল, তোর গায়ের সঙ্গে গা লেগে গেলে সমস্যা নেই তো আবার?
না, কোনো সমস্যা নেই। শ্রাবণী বোনকে জড়িয়ে ধরল। এখন মনে হচ্ছে বোনের সঙ্গে ঘুমাতে পেরে সে আনন্দিত। নবনী আদুরে গলায় বলল, তুই দিন দিন এত অদ্ভুত হেসিস কেন রে? শ্রাবণী জবাব দিল না। লেপের ভিতর মাথা ঢুকিয়ে নিয়ে খিলখিল করে হাসল। নবনী বলল, এত হাসছিস কেন? তুমি আমার সঙ্গে ঘুমাচ্ছ, আমার ভালো লাগছে, তাই হাসছি। একটু আগে তো উল্টো কথা বললি, আমাকে তোর ঘরে আসতেই দিতে চাসনি। শ্রাবণী আরো ভালোভাবে বোনকে জড়িয়ে ধরল। নবনী বলল, হাত ছাড়, দম বন্ধ হয়ে আসছে। হোক দম বন্ধ, হাত ছাড়বো না। তুমি গল্প বলো, গল্প শুনবো। রাত দিন গল্পের বই পড়িস তুই, আর গল্প বলবো আমি? এটা কেমন কথা? বরং তুই তোর পড়া বই থেকে একটা কিছু বল, আমি শুনি। তুমি বলবে, আমি শুনবো। আমি কি বলবো? যা ইচ্ছে বলো। এখানে এসে তোমার কেমন লাগছে সেইটাই না হয় বলো। তুমি যে একা একা ঘুরে বেড়াও, কোথায় কোথায় গেলে, কি দেখলে? নবনী হাই তুলতে তুলতে বলল, গাছপালা ছাড়া এখানে আর কি আছে? গাছপালা দেখছি, একটা বিশাল বট গাছ দেখলাম, ঝুড়ি নেমে একাকার, নিচটা বাঁধানো। তোকে নিয়ে একদিন না হয় যাব, ওই বট গাছের বাঁধানো জায়গায় বসে জ্যোৎস্না দেখব। খুব নাকি সুন্দর? কে বলেছে খুব সুন্দর? এখানকার কলেজের এক অধ্যাপক, মবিন উদ্দিন না কি যেন নাম। তার সঙ্গে দেখা হলো কোথায়? নবনী গল্পটা বলল, বেশ গুছিয়েই বলল। বলতে গিয়ে লক্ষ্য করলো গল্পটা বলতে তার ভালো লাগছে। শ্রাবণী শুনছেও খুব আগ্রহ করে। গল্প শেষ হবার পর শ্রাবণী বলল, তুমি কি অধ্যাপক ভদ্রলোককে খুব কঠিন করে ধমক দিলে? মোটামুটি কঠিনভাবেই দিলাম। ভদ্রলোক কি বললেন? কিছু বলেনি, দাঁড়িয়েছিল চুপচাপ। ধমক দেবার পর তোমার কি মনে হয়নি, আহা কেন ধমক দিলাম? না, মনে হয়নি। ধমক তার প্রাপ্য ছিল। কি করে সে তার সঙ্গে জ্যোৎস্না দেখার জন্য এমন একটা নির্জন জায়গায় যেতে বলে? আমি কিন্তু ভদ্রলোকের কোনো দোষ দেখছি না। দোষ দেখছিস না কেন? শ্রাবণী উঠে বসে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্প জ্বালালো। মুখ না দেখে কথা বলতে তার ভালো লাগছে না। নবনী বিরক্তি গলায় বলল, বাতি জ্বালিয়েছিস কেন? বাতি নেভা। অন্ধকারে কথা বলতে ভালো লাগছে না। আপা, তুমি আমার যুক্তি শোনো। যুক্তি শোনার পর তোমার মনে হবে ওই অধ্যাপক ভদ্রলোক কোনো ভুল করেনি, বরং তাকে ধমক দিয়ে তুমি ভুল করেছ। যুক্তি সকালে শুনবো, এখন শুনতে ইচ্ছে করছে না। না, তোমাকে এখনই শুনতে হবে। এই যুক্তি আমার সকালে মনে থাকবে না। রাতের যুক্তি দিনে কাজ করে না। আপা শোনো, ওই অধ্যাপক ভদ্রলোকের কথা থেকে মনে হচ্ছে তিনি বটগাছের কাছে প্রায় আসেন। এখানে বসে জ্যোৎস্না দেখেন। নিশ্চয় জায়গাটা তার অত্যন্ত প্রিয় এবং জ্যোৎস্নাটাও খুব প্রিয়। তুমি কি অ্যাকসেপ্ট করছো? করছি। ভদ্রলোক বসেছিলেন একা একা। তিনি স্বপ্নেও ভাবেননি তুমি সেখানে উপস্থিত হবে। তিনি হঠাৎ তোমাকে দেখলেন। নির্জন জায়গা, অদ্ভুত পরিবেশ। সেখানে ঠিক স্বপ্ন দৃশ্যের মতো অসম্ভব রূপবতী একজন তরুণী উপস্থিত হলো। সাধারণ পরিবেশেই তোমাকে দেখলে লোকজন চমকে যায়। অস্বাভাবিক পরিবেশে তোমাকে দেখে ভদ্রলোক হতভম্ব হয়ে গেলেন। তার মধ্যে এক ধরনের ঘোর সৃষ্টি হলো। তার কাছে এটা বাস্তব দৃশ্য না, এটা হয়ে গেল স্বপ্ন দৃশ্য। তুমি হয়ে গেলে স্বপ্নের একটি মেয়ে। স্বপ্নে যা ইচ্ছা করে তাই বলা যায়। ভদ্রলোক তাই করলেন। তোমাকে নিমন্ত্রণ করলেন জ্যোৎস্না দেখার জন্য। ব্যাপারটা তোমার কাছে অস্বাভাবিক লাগলেও তার কাছে মোটেই অস্বাভাবিক লাগলো না, কারণ তুমি তো বাস্তবের মেয়ে না, তুমি ছিলে কল্পনার একটি মেয়ে। চুপ কর গাধা, আমি হলাম কল্পনার মেয়ে। সে খুব ভালো করেই জানে আমি কে। আমি ডাকবাংলোয় আছি, আমার নাম পর্যন্ত জানে। জানলেও তুমি তার কাছে বাস্তবের কোনো চরিত্র না। বাস্তবের চরিত্ররা তোমার মতো সুন্দর হয় না। বাস্তবের চরিত্ররা এত সুন্দর করে সেজে একা একা বটগাছের কাছে যায় না, বটগাছের সঙ্গে গল্প করে না। যথেষ্ট হয়েছে, বাতি নিভিয়ে ঘুমাতে আয়। শ্রাবণী বাতি নিভিয়ে শুয়ে পড়ল। হালকা গলায় বলল, তোমার জায়গায় আমি হলে কি করতাম জানো আপা? জানি। বলো তো কি করতাম? তুই বলতি, চলুন যাই, আপনার জ্যোৎস্না দেখে আসি। তারপর বসে থাকতি লোকটার সঙ্গে। আমরা পুলিশ নিয়ে গিয়ে তোকে খুঁজে বের করে আনতাম। শ্রাবণী হাসতে হাসতে বলল, কিছুটা হয়েছে, পুরোপুরি হয়নি। আমি ঠিকই বলতাম চলুন যাই। বটগাছের কাছে গিয়ে বলতাম, আপনি গিয়ে বসুন, আমি আসছি। ভদ্রলোক বসতেন আর আমি নিঃশব্দে পালিয়ে চলে আসতাম। ভদ্রলোক আর আমাকে খুঁজে পেতেন না। তাতে লাভ কি হতো?
ভদ্রলোকের স্বপ্নটা আরও জোরালো করে দিতাম। তার কাছে আজীবন মনে হতো তিনি ওই রাতে সুন্দর একটা স্বপ্ন দেখেছেন। নবনী হাই তুলতে তুলতে বলল, গল্পের বই পড়া তোর পুরোপুরি বন্ধ করা উচিত। তোর মাথায় এলোমেলো হয়ে গেছে। এখন ঘুমা দেখি। আচ্ছা, ঘুমাচ্ছি। নবনী অবাক হয়ে লক্ষ্য করল শ্রাবণী সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। গাঢ় গভীর ঘুম। নবনীর ঘুম আসছে না, সে জেগে আছে। জানালা গলে জ্যোৎস্নার আলো ঢুকেছে, সুন্দর দেখাচ্ছে। শ্রাবণীর সঙ্গে গল্প করতে ভালো লাগছিল, এখন কেমন যেন একা একা লাগছে। শাহিদ কি এখনো জেগে আছে? ঢাকায় সে অনেক রাত জাগত, এখানে কি জাগবে? শরীর খারাপ, শুয়ে পড়েছে নিশ্চয়ই। নবনী খাট থেকে নামলো, তার পানির পিপাসা পেয়েছে। সে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় খুব হাওয়া, শীত লাগছে। সে খানিকক্ষণ শীত গায়ে মাখল। খুব সাবধানে এগোলো শাহিদের ঘরের দিকে। ঘরের বাতি জ্বলছে, সে এখনো জেগে আছে। নবনী দরজায় হাত রাখলো, দরজার ভেতর থেকে বন্ধ। সে কি ডাকবে শাহিদকে? না, থাক। নবনী খাবার ঘরের দিকে এগুলো। খাবার ঘরের বাতি জ্বলছে। জাহানারা হাতলওয়ালা একটা চেহারে বসে উলের কি যেন বুনছেন। তার পেছনে মিলু বুয়া দাঁড়িয়ে চুলে বিনি করে দিচ্ছে। নবনী বলল, মা ঘুমাওনি? না, ঘুম আসছে না। বসে বসে সোয়েটার বুনলে তো ঘুম আসবে না, বিছানায় শুয়ে ঘুমাবার চেষ্টা করতে হবে। চেষ্টা করে লাভ নেই। তুমি ঘুমাচ্ছ না ভালো কথা, মিলু বুয়াকে জাগিয়ে রেখেছো কেন? তাকে ঘুমাতে দাও। জাহানারা কিছু বললেন না, উল বুনেই যেতে লাগলেন। মিলু নবনীর দিকে তাকিয়ে ইশারায় আর কিছু না বলার জন্য অনুরোধ করল। সুরজ মিয়া মই নিয়ে এসেছেন। ডাকবাংলোর পেছনে মই লাগানো হয়েছে। সুরজ মিয়া নিজেই মই বেয়ে তরতর করে উঠলেন। নিশ্চিত হলেন যে মই ঠিক আছে। মই ভেঙে পড়ে গেলে তার উপর দোষ পড়বে। শ্রাবণী বলল, থ্যাঙ্কস চেয়ারম্যান চাচা। সুরজ মিয়া শুকনো মুখে বললেন, স্যার রাগই করেন কি না? বাবা রাগ করবেন না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আর কিছু লাগবে আম্মা? লাগলে বলবেন, লজ্জা করবেন না। আপনাকে যা আনতে বলা হবে আপনি তাই আনবেন? এত ক্ষমতা কি আমার আছে আম্মা? তবে চেষ্টা করব, এইটা সত্য। আসুন চেয়ারম্যান চাচা, আমার সঙ্গে চা খান। জি না আম্মা, আমি এখন যাই। স্যার ঘুম থেকে উঠলে আবার আসবো, খোঁজ নিয়ে যাব। আপনার কিছু লাগবে কিনা তা তো আম্মা বলেন নাই। আমি হলাম আপনার বুড়ো ছেলে, ছেলেরে বলতে দোষ নাই। আমার কিছু লাগবে না। ও আচ্ছা, একটা জিনিস লাগতেও পারে, এখনো বুঝতে পারছি না, আপনাকে পরে বলবো। সুরজ মিয়া চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবের ছোট মেয়েটা অন্য 10টা মেয়ের মতো না, একটু আলাদা। মাথা খারাপও হতে পারে। বড়লোকের মেয়েগুলোর মাথা একটু খারাপ এমনিতেই থাকে। আর এ হলো ছোট মেয়ে, আদর পেয়েছে বেশি। এই মেয়েটা সম্পর্কে গতকাল রাতে একটা খবর পেয়ে তিনি খুবই চিন্তিত বোধ করছেন। মিনিস্টার সাহেবকে জানাবেন কিনা বুঝতে পারছেন না, জানানো উচিত কিনা তাও বুঝতে পারছেন না। ওসি সাহেবের সঙ্গে পরামর্শ করতে গিয়েছিলেন। ওসি সাহেবের কোনো পরামর্শ দিতে পারলেন না, শুধু বললেন, চিন্তার বিষয় হয়ে গেল, লক্ষ্য রাখতে হবে। ব্যাপারটা তেমন কিছু না। পুলিশের সেন্ট্রি খবরটা দিয়েছে, সে মিথ্যা বলেনি। মিনিস্টারের মেয়েকে নিয়ে মিথ্যা বলার সাহস তার হবে না। সে দেখেছে মিনিস্টার সাহেবের ছোট মেয়ে রাত 3টার দিকে একটা চাদর গায়ে দিয়ে একা একা বাড়ি থেকে বের হয়ে নদীর তীর পর্যন্ত গেল, খানিকক্ষণ হাঁটলো, তারপর ফিরে এলো। পুলিশের সেন্ট্রি কাছে যায়নি, দূরে দূরে থেকেছে, তবে লক্ষ্য রেখেছে। এখানে অবশ্য ভয়ের কিছুই নেই, খুবই নিরাপদ জায়গা। তবু অঘটন ঘটতে কতক্ষণ লাগে? অঘটন যে কোনো সময় ঘটতে পারে। তবে এখন আর ভয়ের কিছু নেই। সুরজ মিয়া নদীর পাড়ে লোক রেখে দিয়েছেন, নৌকা বাঁধা আছে। নৌকায় 2জন মাঝি, তাদের কাজ হলো ডাকবাংলোর দিকে তাকিয়ে থাকা। কাউকে আসতে দেখলে একজন নৌকায় থাকবে, অন্যজন ছুটে এসে তাকে খবর দেবে। তখন না হয় মিনিস্টার সাহেবকে খবর দেওয়া যাবে। ব্যাপারটা হয়তো কিছুই না, আবার হয়তো অনেক কিছু। মইয়ের ব্যাপারটা ধরা যাক। এমন কিছু না, মই দিয়ে ছাদে ওঠার শখ বড় মানুষের ছেলেপুলেদের হবেই, কিন্তু মই দিয়ে ছাদে উঠে এই মেয়ে যদি নিচে ঝাঁপ দেয় তখন অবস্থাটা কি হবে? যে মেয়ে নিশিরাতে নদীর পাড়ে যেতে পারে সে অনেক কিছুই করতে পারে।
মেয়েটার মধ্যে পাগলামি আছে, ভালো রকম পাগলামি আছে। সুরজ মিয়ার ধারণা মেয়েটার বড় বোনের মধ্যেও আছে। সেই মেয়েও একা একা ঘুরে বেড়ায়। পাগলামি বংশগত ব্যাপার, একজন আর কারোর থাকলে সবার মধ্যে খানিকটা চলে আসে। মিনিস্টার সাহেবের মধ্যে কি আছে? সুরজ মিয়া এখনও তা ধরতে পারেননি, তবে খানিকটা আছে বলে মনে হয়। না হলে থানার ওয়্যারলেস দিয়ে কেউ খবর পাঠায় সুন্দরবনের বাঘের সংখ্যা কত? সুন্দরবনের বাঘের সংখ্যা দিয়ে কি হবে? এটা কি জানার বিষয়? শ্রাবণী সুরজ মিয়ার সঙ্গে বাগানে হাঁটছে। সুরজ মিয়া মেয়েটির হাবভাব বোঝার চেষ্টা করছেন। মেয়েটাকে তার বেশ সহজ স্বাভাবিক মনে হচ্ছে। ভয় পাওয়ার বোধহয় কিছু নেই। ওই দিন রাতে নদীর ঘাটে একা একা কেন গিয়েছিল জিজ্ঞেস করে ফেলবেন নাকি? রেগে না গেলেই হয়। হাসতে হাসতে জিজ্ঞেস করতে হবে, যাতে রাগ না করে। আম্মা, একটা কথা বলবো? বলতে ইচ্ছে করলে অবশ্যই বলবেন। সুরজ মিয়া ইতস্তত করতে লাগলেন। বোধহয় বলাটা ঠিক হবে না। শ্রাবণী বললেন, এমন কোনো কথা যা বলতে আপনার অস্বস্তি লাগছে? সুরজ মিয়া মাথা চুলকাতে চুলকাতে বললেন, ভুলও হইতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। বলে ফেলুন তো শুনি, এত পেঁচানোর কোনো দরকার নেই। মানে ব্যাপারটা হয়েছে কি, পুলিশের সেন্ট্রি আমারে বলল আপনারে নাকি দেখছে রাত 3টার দিকে একা একা নদীর পাড়ে গেছেন। শ্রাবণী সহজ গলায় বলল, ঠিকই দেখেছে। আপনি এটা বলতে এত অস্বস্তি বোধ করছেন কেন? না মানে গভীর রাত হয়েছে তো কি হয়েছে? ভরা পূর্ণিমা, ডাকবাংলোর সঙ্গে নদী, ডাকবাংলোয় পুলিশ পাহারা, কাছেই একদল আনসার, ডাকলেই ছুটে আসবে। আমি ভয় পাবো কেন? না, ভয়ের কিছু নাই। আমার অবশ্য খানিকটা ভয় ভয় করছিল, কিন্তু এত সুন্দর লাগছিল বালির উপর চাঁদের আলো, ভাবলাম কাছে গিয়েই দেখে আসি। আপনার ধারণা কাজটা ভুল হয়েছে? জি না আম্মা, ভুল হয় নাই, তবে স্যার শুনলে রাগ করবেন। বাবা শুনেছেন, সকালবেলায় বাবাকে বলেছি। বাবা রাগ করেননি, শুধু বলেছে নেক্সট টাইম এমন ইচ্ছা যদি হয় তাহলে যেন একজন সেন্ট্রি সঙ্গে করে নিয়ে যাই। সুরজ মিয়া এখন খানিকটা নিশ্চিন্ত বোধ করছেন। ব্যাপারটা যত জটিল শুরুতে মনে হয়েছিল, এখন দেখা যাচ্ছে তত জটিল নয়। চেয়ারম্যান চাচা? জি আম্মা। আপনার বাড়ি এখান থেকে কত দূরে? বেশি দূরে না আম্মা, কাছেই। চলুন তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসি। সুরজ মিয়া হকচকিয়ে গিয়ে বললেন, শুনে খুবই আনন্দ পেয়েছি আম্মা, কিন্তু স্যারকে না জিজ্ঞেস করে আপনাকে নিতে পারবো না। স্যার অনুমতি দিলে একদিন নিয়ে যাব। বাড়ির ছেলে মেয়েরাও আপনাকে আর বড় আম্মাকে দেখতে চায়। শাহেদের ঘুম ভেঙেছে। সে জানালা দিয়ে দেখছে শ্রাবণী এবং টুপির মাথায় বুড়ো ধরনের একজন লোক বাগানে হাঁটছে। শ্রাবণী হাত নেড়ে নেড়ে খুব গল্প করছে। শাহেদের জ্বর শেষ পর্যন্ত আসেনি। শরীর ঝরঝরে লাগছে। রাতে না খেয়েই ঘুমিয়ে পড়েছিল, এখন প্রচণ্ড খিদে বোধ হচ্ছে। শাহেদ বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাত উঁচিয়ে শ্রাবণীকে ইশারা করলো। শ্রাবণী এগিয়ে আসছে, তাকে রোগা রোগা লাগছে। গুড মর্নিং শাহেদ ভাই। গুড মর্নিং শ্রাবণী। এইমাত্র ঘুম থেকে উঠলেন? অনুমান করুন তো কয়টা বাজে? 8টা? হয়নি, বাজে মাত্র 7টা। এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। গ্রামে এলেই দেখবেন সময় স্লো হয়ে যায়, এক ধরনের টাইম ডাইলেশন তৈরি হয়। আপনার কাছে মনে হবে 8টা বাজে, আসলে বাজছে 7টা। ওই বুড়ো ভদ্রলোককে? ওনার নাম সুরজ মিয়া, চেয়ারম্যান। চেয়ারম্যান শুনলেই খুব খারাপ ধরনের চরিত্রের কথা মনে আসে। উনি মোটেই সেরকম নয়, নিতান্তই ভালো মানুষ। আমার জন্য মই এনে লাগিয়ে দিয়েছেন। কি এনে লাগিয়েছেন? মই, ছাদে ওঠার মই। আপনি তাড়াতাড়ি মুখ ধুয়ে ফেলুন, আপনার জন্য চায়ের ব্যবস্থা করে আসি। কুয়ার পাশে বসে চা খান, দেখুন কি অদ্ভুত লাগে। কুয়ার পাশে বসে চা খেতে হবে? কিংবা কাজ করা যেতে পারে, আমরা দুজনে চায়ের কাপ নিয়ে ছাদে চলে যেতে পারি। আপা ঘুম ভেঙে যখন দেখবেন আপনি নেই, তখন তার মাথা খারাপ হয়ে যাবে। তোমার আপাকে এখনো ঘুমাচ্ছে? মনে হয় ঘুমাচ্ছে, ডেকে তুলবো? দরকার নেই, তুমি বরং চা নিয়ে এসো। শ্রাবণী রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে পিঠা বানানোর চেষ্টা হচ্ছে। জাহানারা ভাপা পিঠা বানাচ্ছেন, ঠিকমতো হচ্ছে না, ভেঙে যাচ্ছে। নবনীর ঘুম ভেঙেছে। সে মুখ ধুয়ে মার পাশে বসে আছে। মাকে সাহায্য করাই তার ইচ্ছা। কোনো উপায় নেই, জাহানারা তাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছেন না।
শ্রাবণী বলল, আপা, শাহেদ ভাই কুয়ার পাড়ে দাঁড়িয়ে আছেন, তোমাকে চা নিয়ে যেতে বলেছেন। নবনী লজ্জা পেয়ে গেল। জাহানারা মেয়ের এই লজ্জা পাওয়া উপভোগ করলেন। হাসি চাপতে চাপতে বললেন, চাটা তুই নিজেই বানিয়ে নিয়ে যা, পিঠার হাঁড়ি নামিয়ে কেটলি বসিয়ে দে। নবনী বলল, সব তুমি করবে, চাটা এবার শুধু শুধু আমি করব কেন? চা তুমি বানাবে। কুয়ার পাড়টা এত সুন্দর রাতে বোঝা যায়নি। কুয়ার চারপাশে চিকন চিকন পাতার অচেনা কিছু গাছ পুরো জায়গাটার উপর ছায়া ফেলে আছে। গাছের নিচ ঝকঝক করছে, একটা পাতাও পড়ে নেই। পরিষ্কার থাকারই কথা। সকাল বিকাল 2 বেলার ছাড় দেওয়া হচ্ছে। মালি শাহেদকে দাঁড়িয়ে থাকতে দেখে 2টি ফোল্ডিং চেয়ার নিয়ে এলো। শাহেদ বলল, আপনাদের ডাক বাংলো খুব সুন্দর। মালি কিছু বলল না। এমনিতে সে প্রচুর কথা বলে। এখন চেয়ারম্যান সাহেব তাকে বলে দিয়েছেন, মুখ বন্ধ রাখবি, কোনো কথা বলবি না। কি বলতে কি বলবি, সর্বনাশ হয়ে যাবে। যে সে লোক আসে নাই, মন্ত্রী, জাত সাপ। ট্রেতে করে চা, টোস্ট, বিস্কিট নিয়ে নবনী আসছে। এই শীতের মধ্যেও ঘুম থেকে উঠে সে গোসল করে হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। কানে মুক্তার দুল। শাড়ির রং তার গায়ের রঙের সঙ্গে মিলেমিশে গেছে। সুন্দর দেখাচ্ছে নবনীকে। তার দিক থেকে চট করে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। শাহেদ বলল, আজ ভোরবেলা আয়নায় তুমি নিজেকে দেখেছ? না, কেন? না দেখে থাকলে খবরদার দেখবে না, নজর লেগে যাবে। নিজের নজর সবচেয়ে বেশি লাগে। আজ তোমাকে দেখাচ্ছে স্বর্গের অপ্সরীদের মতো। স্বর্গের অপ্সরীরা কি চা এবং টোস্ট নিয়ে আসে? তারা আনে অমৃত। চা এখন অমৃতের মতো লাগবে। শাহেদ চায়ের কাপ তুলে নিল। নবনী বলল, বিস্কিট খাও, নাস্তা দিতে দেরি হবে। মা ভাপা পিঠা বানানোর চেষ্টা করছেন, পিঠা জোড়া লাগছে না, লাগবে বলেও মনে হয় না। রাতে ঘুম কেমন হয়েছিল? খুব ভালো ঘুম হয়েছে, এক ঘুমে রাত কাবার। নবনী শাহেদের সামনে বসেছে। সে তার নিজের চায়ের কাপ হাতে নিতে নিতে বলল, জায়গাটা কি অদ্ভুত সুন্দর, লক্ষ্য করেছ? হ্যাঁ, লক্ষ্য করলাম। আর কি রকম নির্জন সেটা দেখেছ? হ্যাঁ। নবনী বলল, ডাক বাংলোটা গ্রামের মূল বসতি থেকে অনেকখানি দূরে। নীলকর সাহেবরা বানিয়েছিলেন। তারা মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাইতো। শাহেদ বলল, এই অঞ্চলে তো নীলের চাষ হবার কথা না। নীলকর সাহেব তুমি কোথায় পেলে? আমি যা শুনেছি তাই তোমাকে বললাম। সাহেবদের কারখানাও নাকি আছে। এক সাহেবের স্ত্রী মারা গিয়েছিলেন, তার কবর আছে। কবরে 4 লাইনের কবিতাও আছে। কবরটা কোথায়? আমি জানি না, শ্রাবণী জানে। ওকে বলো তো আমাকে দেখাতে। বলবো। শাহেদ হাসতে হাসতে বলল, কোথাও বেড়াতে এসে অবশ্য কবর দেখে বেড়ানো কোনো কাজের কথা না। নবনী উঠে দাঁড়ালো। শাহেদ বলল, যাচ্ছ কোথায়? বসো না। নাস্তার ব্যবস্থা দেখি। মা যা শুরু করেছে, আজকেও নাস্তা খেতে পারবে বলে মনে হয় না। নাস্তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি বসো। নবনী বসল। শাহেদ বলল, সুন্দর কোনো প্রেমের কবিতা আমার মুখস্থ নেই, থাকলে এখন তোমার দিকে তাকিয়ে আবৃত্তি করতাম। তুমি এত সুন্দর কেন? নবনী চট করে মাথা ঘুরিয়ে নিল। তার চোখে পানি এসে যাচ্ছে। সে চোখের পানি শাহেদকে দেখাতে চায় না। শাহেদ বলল, আমার দিকে তাকাও, অন্যদিকে তাকিয়ে আছো কেন? নবনী বলল, কাল রাতে আমি তোমাকে রাগিয়ে দিয়েছি, এরকম আর হবে না। শাহেদ হাসতে হাসতে বলল, তার মানে কি এই যে আমি যা চাই তা পাবো? নবনী জবাব দিল না। কিছুদিন মন্ত্রিত্ব করলে বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়। মন্ত্রীরা কোনো কিছুতেই বিস্মিত হন না। জামিল সাহেবের ক্ষেত্রে তা ঘটেনি। তিনি সুরজ মিয়ার কর্মক্ষমতায় বিস্মিত হয়েছেন এবং বিস্ময় চাপা দেওয়ার চেষ্টা করছেন না। সুরজ মিয়া যা করছে তা হলো ময়মনসিংহ থেকে একটা ফ্রিজ নিয়ে এসেছে। ফ্রিজের সঙ্গে মেকানিক এখন খুটখাট করে 3 পয়েন্ট প্লাগ বসাচ্ছে। সুরজ মিয়া একটু দূরে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে। জামিল সাহেব বললেন, এই ফ্রিজ আপনি নিজে কিনে এনেছেন? জি স্যার। কেন? ওই দিন শুনলাম বেগম সাহেবের ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস, ওনার কষ্ট হইতেছে, শোনার পর মনটা খারাপ হয়ে গেল। আমরা তো 2 দিন পর চলে যাব, তখন ফ্রিজ কী করবেন? অসুবিধা কিছু নাই স্যার, রেখে দিব। আপনারা হইলেন মেহমান, আমি থাকতে মেহমানের কষ্ট, এটা তো স্যার অচিন্তনীয়।
এরকম সেবা যত্ন সব মেহমানদেরই করেন? করার চেষ্টা করি স্যার, তবে কেউ তো এদিকে আসে না, রাস্তাঘাট ভালো না, তবু যারা আসেন যত্ন করার চেষ্টা করি। আমার ক্ষমতাও স্যার সামান্য, নাদান মানুষ। আপনার ক্ষমতা মোটেই সামান্য নয়, আমি বিস্মিত হয়েছি। আপনি কি কিছু চান আমার কাছে? আপনার কোনো তদবির আছে? জি না স্যার, আমার কোনো তদবির নাই। সত্যি বলছেন তো? জি স্যার, সত্যি। ফ্রিজ লাগানো হয়েছে, হালকা শো শো শব্দ আসছে, পানির বোতল ভর্তি করে রাখা হয়েছে। জাহানারা স্বস্তি বোধ করছে, অনেক দিন পর আরাম করে পানি খাওয়া যাবে। তার ফ্রিজের রং তার পছন্দ হয়নি, কটকটে হলুদ রং, তাকালেই মাথা ধরে যায়। জাহানারা বাইরের লোকদের সঙ্গে কথাবার্তা বিশেষ বলেন না, সুরুজ মিয়ার সঙ্গে বললেন। এত যন্ত্রণা করার কোনো দরকারই ছিল না, ঠান্ডা পানি আমাকে খেতেই হবে এমন কোনো কথা নেই। যাই হোক, আপনাকে ধন্যবাদ। সুরুজ মিয়া বিনয়ে নিচু হয়ে বললেন, যা দরকার হবে আমাকে বলবেন বেগম সাহেব, কোনো সংকোচ করবেন না। শাহেদ পাখি শিকারের কথা বলছিল, শীতের পাখি, সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে, এটা পাখি শিকারেরই জায়গা। গত বছর কমিশনার সাহেব তার স্ত্রীর সঙ্গে এসেছিলেন, পাখি শিকারের জন্য এসেছিলেন। জাহানারা বললেন, ব্যবস্থা করতে হবে নবনীর বাবাকে না জানিয়ে, উনি শুনলে রাগ করবেন, অতিথি পাখি মারা আইনি নিষেধ। সব কথা স্যারে জানানোর দরকার নাই, উনি কিছু জানবেন না। আমি নৌকা বন্দুক সব ব্যবস্থাই করে রাখবো, ভোর রাত্রে যাওয়া লাগবে। দুই আম্মাও কি সাথে যাবেন? হ্যাঁ, ওরাও নিশ্চয়ই যেতে চাইবে। কোনো অসুবিধা নাই বেগম সাহেব, আমি ব্যবস্থা করে খবর দিব। আপনি হুট করে চলে যাবেন না, নাস্তা খেয়ে যাবেন। জি আচ্ছা। সুরজ মিয়া নিজের বুদ্ধি খাটিয়ে দু একটা কাজ করলেন। বিকেলের মধ্যে খুঁটি বসিয়ে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করলেন। ব্যাডমিন্টন খেলার সরঞ্জাম ঘরেই ছিল, গত বছর কমিশনার সাহেব ব্যাডমিন্টন খেলতে চেয়েছিলেন। সব জিনিসপত্র যখন জোগাড় হলো তখন তারা চলে গেলেন। সুরজ মিয়া যত্ন করে তুলে রেখেছিলেন, এখন কাজে লেগেছে। এই জগতে কিছুই নষ্ট হয় না, এক সময় না এক সময় কাজে লাগে। মিনিস্টার সাহেবের পেছনে তার শ্রমও বৃথা যাবে না, এক সময় কাজে লাগবে। বিকেল, রোদ পড়ে এসেছে। শাহেদ খুব আগ্রহ নিয়ে ব্যাডমিন্টন খেলছে। একদিকে শাহেদ, অন্যদিকে শ্রাবণী। নবনীকে খেলার ব্যাপারে রাজি করানো যায়নি, সে নাকি জীবনে ব্যাডমিন্টন খেলেনি। শাহেদ বলল, এটা এমন কোনো খেলা না যে শিখতে হবে, র্যাকেট হাতে নিলেই খেলা যায়, সাহস করে র্যাকেটটা হাতে নাও। নবনী বলল, আমার এত সাহস নেই, আমি বরং দেখি, দেখতে আমার ভালো লাগছে। শ্রাবণী বলল, দেখতে তোমার মোটেই ভালো লাগছে না, তুমি খুব বিরক্ত হয়ে তাকিয়ে আছো। মোটেই বিরক্ত হয়ে তাকিয়ে থাকছি না, তুই যে হেরে ভূত হচ্ছিস দেখে ভালো লাগছে। আপা, আমি হেরে ভূত হচ্ছি না, শাহেদ ভাই কেমন খেলে আমি বোঝার চেষ্টা করছি। যখন বোঝা হয়ে যাবে তখন বাজির খেলা খেলবো, সিরিয়াস বাজি ধরে খেলা হবে। কি বাজি? বাজির টার্মস অ্যান্ড কন্ডিশন পরে ঠিক করা হবে। শাহেদ নবনীর দিকে তাকিয়ে বলল, প্রায় 15 বছর পর ব্যাডমিন্টন খেলছি, দারুণ লাগছে, আমি থরলি এনজয় করছি। নবনী বলল, তাহলে এনজয় করতে থাকো, আমি একটু ঘুরে আসি, খেলা শেষ হলে একসঙ্গে চা খাবো। ঠিক আছে, চা নাস্তা খেয়ে ইংরেজ সাহেবের স্ত্রীর কবর দেখে আসবো। কোথায় যেন কবরটা? শ্রাবণী বলল, জঙ্গলের ভেতর। ডাকবাংলো থেকে একা বেরোতে নবনীর ইচ্ছা করছিল না। সে রান্নাঘরে ঢুকে মাকে ধরল, আদুরে গলায় বলল, মা চলো তো আমার সঙ্গে, ঘুরে আসবে। সারাক্ষণ রান্নাঘরে বসে থাকার জন্য তুমি নিশ্চয়ই বেড়াতে আসোনি, চলো আমার সঙ্গে। কোথায়? পৃথিবীর সবচেয়ে বড় বটগাছটা তোমাকে দেখিয়ে আনবো। দিনের বেলা মনে করিস না কেন, এখন যাব কিভাবে? কাচ্চি বিরিয়ানি বসিয়েছি, এখন তো নড়াই যাবে না। নবনী একা একাই বের হলো। গেটের বাইরে সেন্ট্রি পুলিশ দুজন একসঙ্গে স্যালুট দিল। নবনী খুব জানতে ইচ্ছে করলো, স্যালুট দেওয়ার সময় এরা কি ভাবে। কিছু নিশ্চয় ভাবে, তাদের ভালো লাগে না নিশ্চয়ই। আচ্ছা, এরা কি শ্রাবণীকেও স্যালুট দেয়? শ্রাবণীকে জিজ্ঞেস করতে হবে। আম্মা কোথায় যান? নবনী থমকে দাঁড়ালো।
সুরজ মিয়া ছুটতে ছুটতে আসছেন। সুরজ মিয়ার মুখ ভর্তি পান। নবনীর কাছে এসে রাস্তার উপর পানের পিক ফেললেন, টকটকে লাল পিক। নবনীর মনে হলো মানুষটা রক্ত বমি করছে। কোথায় যান আম্মা? কোথাও না, হাঁটতে বের হয়েছি, দৃশ্য দেখছি। দেখার কিছু নাই, গণ্ডগ্রাম জায়গা, কিছু গাছপালায় আমার কাছে খুব সুন্দর লাগছে। রাস্তা খারাপ, বড় ধুলা, হাঁটার চাইতে নদী পথে যাওয়া ভালো। নৌকা একটা তৈরি রেখেছি খাটে, দুজন মাঝি আছে, যখন বলবেন নিয়ে যাবে। থ্যাংক ইউ। থানার একটা স্পিডবোট ছিল, তার আবার ডিজেল নাই, মেশিনেও কি জানি গন্ডগোল। আমি ওসি সাহেবকে বললাম মেশিন সারাই করতে, ডিজেল আনতে। প্রয়োজনে কাজে না লাগলে স্পিডবোটের ফায়দা কি? আমাদের কোনো প্রয়োজন নেই, বেড়াতে ইচ্ছে হলে নৌকা তো আছেই। নৌকা আম্মা 24 ঘন্টা আছে, তোষক দিয়ে বিছানা করা, যখন ইচ্ছা মাঝিকে বলবেন, আমাকেও বলতে পারেন, আমি হলাম আম্মা আপনার বুড়ো ছেলে। সুরজ মিয়া সঙ্গে সঙ্গে আসছে। নবনীর ভালো লাগছে না, সে একা একা হাঁটতে চাচ্ছিল। লোকটার মুখের উপর বলতেও পারছে না আপনি চলে যান। সুরজ মিয়ার বোধহয় যাবার ইচ্ছাও নেই, হেলতে দুলতে আসছে। মনে হয় নবনীর সঙ্গে গল্প করে আরাম পাচ্ছে। নবনী লোকটাকে কী ডাকবে ভেবে পাচ্ছে না। শ্রাবণী কত সহজভাবে চাচাটাকে, শ্রাবণীর মতো সহজভাবে চাচা ডাকতে পারলে মন্দ হতো না। চেয়ারম্যান সাহেব? জি আম্মা। ইংরেজ সাহেবের স্ত্রীর যে একটা কবর আছে সেটা কোথায়? কার কবর বললেন? ইংরেজ সাহেবের স্ত্রীর কবর। যে সাহেব এই ডাকবাংলোয় থাকতেন তার স্ত্রী, মহিলার নাম মারিয়া স্টোন। সুরজ মিয়া বিস্মিত হয়ে বললেন, এইরকম কোনো কবর তো আম্মা এই অঞ্চলে নাই। কবরের কথা আপনি এটা কে বললে? নবনী ছোট্ট নিঃশ্বাস ফেলল। বোঝাই যাচ্ছে কবরের ব্যাপারটা শ্রাবণীর বানানো, কোনো বইয়ে পড়েছে বোধহয়। সুরজ মিয়া বললেন, কবরের বিষয়টা কে বলেছে? মনে পড়ছে না, কে যেন বলেছে। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখব। আপনাকে খোঁজ নিতে হবে না, অন্য কোনো ডাকবাংলো সম্পর্কে শুনেছিলাম, এটার সঙ্গে গুলিয়ে ফেলেছি। নবনী সড়ক পথ ছেড়ে পায়ে চলা পথ ধরল। সুরজ মেয়ে বিস্মিত হয়ে বললেন, এই দিকে কই যান? একটা বট গাছ আছে, বট গাছটা দেখতে এসেছি। বট গাছ দেখার কি আছে আম্মা? ঢাকা শহরে তো আর বট গাছ দেখার তেমন সুযোগ নেই, সুযোগ পাওয়া গেছে যখন দেখে যাই। বট গাছের সামনে এসে নবনী থমকে দাঁড়ালো। আজও প্রথম দিনের মতো বলতে ইচ্ছে করলো, হ্যালো মিস্টার বটগাছ, কেমন আছেন? বলা হলো না। সঙ্গে সুরজ মিয়া আছেন, তার সামনে চুপ করে থাকাই ভালো। এই বটগাছটার বয়স কত হবে? বলা মুশকিল আম্মা, তবে খুব পুরানো গাছ। গাছের গুড়ি বাঁধানো, কারা বাঁধিয়েছে জানেন? জি না আম্মা, জানি না, আমার ছোটবেলা থেকেই দেখতেছি এইরকম। নবনী বলল, আসুন ওইখানে গিয়ে বসি। না যাওয়াই ভালো আম্মা। না যাওয়াই ভালো কেন? জংলা জায়গা, কেউ আসে না, সাপ খুব থাকতে পারে। শীতকালে সাপ থাকবে না, আসুন যাই। বটের ছুরির ফাঁক দিয়ে নবনী চট করে ঢুকে গেল। বাধ্য হয়ে পেছনে পেছনে সুরজ মিয়া ঢুকলেন। তিনি খুব অস্বস্তি বোধ করছেন। মেয়েটার সঙ্গে এসে দেখে একটা সমস্যায় পড়া গেছে, না এসে উপায় ছিল না। একটা মেয়েকে এভাবে একা একা ছেড়ে দেয়া যায় না। নবনী বটগাছের গুড়ির কাছে এসে অবাক হয়ে গেল। কি অদ্ভুত কাণ্ড! সে দাঁড়িয়ে আছে মাঝখানে, চারিদিকে বটের ঝুড়ি দিয়ে ঘেরা, যেন বৃক্ষের দেয়াল। মনে হচ্ছে সুন্দর একটা দুর্গ। এই দুর্গের ভেতরে কেউ আসতে পারবে না। ভেতরটা খুব পরিষ্কার, একটা শুকনো পাতাও পড়েনি। সিমেন্টের বাঁধানো অংশটি বেশ প্রশস্ত, ইচ্ছে করলে যে কেউ শুয়ে থাকতে পারে। কালো সিমেন্ট, দেখলেই হিম হিম ভাব হয়। নবনী বলল, কি অদ্ভুত জায়গা, দেখেছেন চেয়ারম্যান চাচা? এই প্রথম নবনী চাচা বলল। তার খুব খারাপ লাগলো না? সুরজ মিয়া বললেন, চলেন আম্মা যাই। যাই যাই করছেন কেন, বসুন না। সন্ধ্যা হইতে বেশি বাকি নাই, চলেন যাই, আরেকদিন দিনের বেলা আসলেই হবে। সন্ধ্যা হোক, দেখি এখান থেকে সন্ধ্যা হওয়া দেখতে কেমন লাগে। সুরজ মিয়া খুবই দুশ্চিন্তা পড়ে গেছে। এই মেয়ে মনে হচ্ছে সমস্যায় ফেলে দেবে।
জংলা জায়গায় সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে চাইলে তো বিরাট সমস্যা হবে। স্যার শুনলে শুধু যে মেয়ের উপর রাগ করবেন তা না, তার উপরও রাগ করবেন। রাগ করবারই কথা। চেয়ারম্যান চাচা। জি আম্মা। একটা কাজ করতে পারবেন? সুরজ মিয়া শঙ্কিত গলায় বললেন, কি কাজ? আমি এখানে অপেক্ষা করি, আপনি শ্রাবণীকে নিয়ে আসেন, ও দেখুক কি সুন্দর জায়গা। আম্মা কি বললেন? আমি বলছি যদি আপনার কষ্ট না হয় তাহলে শ্রাবণীকে একটু নিয়ে আসুন। সুরজ মিয়া চিন্তায় অস্থির হয়ে পড়লেন। ভালো যন্ত্রণায় পড়া গেল। মেয়েটার সঙ্গে আসা বিরাট বোকামি হয়েছে। এমন বোকামি তিনি সচরাচর করেন না। 15 বছর ধরে তিনি এই অঞ্চলের চেয়ারম্যান। বোকা লোকের পক্ষে এতদিন চেয়ারম্যান থাকা সম্ভব না। আজ মনে হচ্ছে তিনি নিজেকে যত বুদ্ধিমান মনে করেন আসলে তত বুদ্ধিমান নন। আম্মা চলেন, আজ যাই। আরেকদিন দিনের বেলা ছোট আম্মাকে নিয়ে আসবেন। বটগাছ তো চলে যাবে না আম্মা, এইখানেই থাকবে। গাছের তার জায়গা ছেড়ে যাওয়ার উপায় নেই। তাছাড়া সন্ধ্যাবেলা একা একা থাকা ঠিকও না। দুনিয়া তো ভালো জায়গা না, দুনিয়া খুবই মন্দ জায়গা। আপনি হলেন মেয়ে মানুষ, আমাকে দেখেন পুরুষ মানুষ, বয়স 50-এর উপর, বলতে গেলে দিন শেষ। এই আমি সন্ধ্যার পরে একা বার হই না। কেন বার হন না? ভূতের ভয়ে? মানুষের সে বড় ভূত আর কিছু নাই। মানুষ হইল সবচেয়ে বড় ভূত। 2 বার আমারে মারার চেষ্টা করছে। একবার বেড়া ভেঙে ঘরে ঢুকে দাও দিয়ে কোপ দিল, সেই বছরই পাকা তালান দিলাম। আরেকবার সন্ধ্যাকালে। নবনী বলল, থাক, শুনতে চাচ্ছি না, চলুন ফিরে যাই। সুরজ মিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, চলুন আম্মা। সারা পথ নবনী একটি কথাও বলল না। সুরজ মিয়াও চুপ করে রইলেন। নবনী গেট দিয়ে ঢুকতেই থমকে দাঁড়ালো। ডাকবাংলোর সামনে বেশ ভিড়। 2টো পাজেরও জিপ এসে দাঁড়িয়ে আছে। একটা জিপের পেছনে চাকা পাংচার হয়েছে, চাকা বদল করা হচ্ছে। ডাকবাংলোর সামনে চেয়ার পাতা হয়েছে। চেয়ারেও 2টো দল। একটা দলের সঙ্গে আছেন জামিল সাহেব, অন্য দলটি খানিকটা দূরে। নবনীর মনে হলো বেশ উৎসব উৎসব ভাব। সন্ধ্যাবেলায় এত বড় দল কোথাকে এসেছে কে জানে। এরা কি এখানে থাকবে? নবনী সবাইকে পাশ কাটিয়ে যাওয়াই ঠিক করলো। ডাকবাংলোর পেছনে দরজা দিয়ে ঢোকাই ভালো, কেউ দেখবে না। লাভ হলো না, সবাই তাকে দেখল, আগ্রহ এবং কৌতূহল নিয়ে তাকালো। জামিল সাহেব বলেন, ওই দেখুন আমার বড় মেয়ে, ওর নাম নবনী। নবনী সালাম আলাইকুম বলবে কি না কয়েক মুহূর্ত চিন্তা করলো, ঠিক করলো বলবে না। এত দূর থেকে সালাম আলাইকুম বলা অর্থহীন, চেঁচিয়ে বলতে হবে। এর চেয়ে মাথা নিচু করে হেসে ঘরে ঢুকে পড়াই ভালো। পেছনের দরজা দিয়ে ঢোকার সময় প্রথমে নবনীর ঘর পড়ে। ঘরে বাতি জ্বলছে, দরজা খোলা। নবনী মোড়ায় বসে আছে। টিনের বড় গামলা ভর্তি গরম পানিতে তার পা ডুবানো। শ্রাবণীর হাতে বই, তবে গল্পের বই না, পাঠ্য বই, ফিজিক্সের বই। নবনী বলল, তোর কি হয়েছে? পা মচকে ফেলেছি, শাহেদ ভাইয়ের একটা রং সার্ভিস রিটার্ন করতে গিয়ে পা পিছলে আলুর দম। বেশি ব্যথা পেয়েছিস? সিরিয়াস ব্যথা পেয়েছি, বিকট চিৎকার, মার ধারণা পা ভেঙে ফেলেছি। সঙ্গে সঙ্গে তার বুক ধরফর শুরু হলো। ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। শাহেদ ভাই এমন মন খারাপ করলেন যেন তিনি নিজেই ব্যাডমিন্টন রকেট দিয়ে বাড়ি মেরে আমার পা ভেঙেছেন। নবনী বলল, তোকে দেখে তো কিচ্ছু বোঝা মুশকিল। আসলে পা ভাঙেনি তো? না ভাঙেনি, ফোলা কমে গেছে। ভাঙলে এত তাড়াতাড়ি ফোলা কমতো না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে নবনী বলল, আচ্ছা ভালো কথা, ইংরেজ মহিলার কবরটা যেন কোথায়? শ্রাবণী হাই তুলতে তুলতে বলল, কাছেই। নিয়ে যাবি আমাকে? পা ফেলতে পারি না, নিয়ে যাব কিভাবে? মহিলার কবর যে বুঝলি কি করে? নাম লেখা আছে, মারি এস্টো না কি যেন। না রে, শেষে কবিতা আছে। কি কবিতা? দ্য বেলস উইল রিং, দ্য বার্ডস উইল সি। রিংয়ের সঙ্গে সিংয়ের সহজ মিল। শ্রাবণী বলল, স্বামী বেচারা নিজেই বোধহয় লিখেছে, ভালো মিল পায়নি। কবর নিয়ে এত কথা জিজ্ঞেস করছো কেন? এমনি। নবনী মার খোঁজে গেল। জাহানারা রান্নাঘরে ছিলেন না, বিছানায় শুয়েছিলেন। ঘর অন্ধকার। তার মাথার কাছে মিলু বুয়া দাঁড়িয়ে আছে।
সন্ধ্যার পর থেকে সে সব সময় মার কাছে থাকবে। নবনী বলল, মা তুমি রান্নাঘর থেকে নির্বাসিত, ব্যাপার কি বলো তো? জাহানারা ক্লান্ত গলায় বললেন, মাথাটা হঠাৎ ঘুরে উঠল, প্রেশার বেড়েছে বোধহয়। প্রেশার মেপে দেব? না, তুই আমাকে ঠান্ডা এক গ্লাস পানি খাওয়া। নবনী ঠান্ডা পানি নিয়ে এলো। জাহানারা পানি খেয়ে আবার শুয়ে পড়লেন। নবনী বসলো মার পাশে। জাহানারা মেয়ের কোলে একটা হাত রাখলেন, নরম গলায় বললেন, এতক্ষণ শাহেদ ছিল, তুই আসার একটু আগে গেল, তোর খোঁজেই বোধহয় গিয়েছে। আমাকে কোথায় খুঁজবে? কি না কি একটা বট গাছ আছে, তোর সেখানে যাবার কথা, শ্রাবণী ওকে তাই বুঝিয়েছে। মা, শ্রাবণী যে প্রচুর মিথ্যা কথা বলে তুমি জানো? এই বয়সে সবাই মিথ্যা বলে। আমি বলতাম? বলেছিস নিশ্চয়ই, এখন মনে নেই। শ্রাবণী বানিয়ে বানিয়ে বলেছে কোথায় এক জঙ্গলের মধ্যে নাকি এক ইংরেজ মহিলার কবর আছে, মারি এস্টোর নাম। আমাকেও বলেছে। ওর হাবভাব আমার ভালো লাগছে না মা। ওকে নিয়ে চিন্তা করিস না, ও ঠিকই আছে। আয় আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। কি নিয়ে কথা বলতে চাও? তোকে নিয়ে বলি। আচ্ছা শাহেদ তোর বিয়ের ব্যাপারে কথা বলল। নিজ থেকেই বললো নাকি তুমি জিজ্ঞেস করলে? নিজ থেকেই বলল, তার মা খুব অসুস্থ, তার মা চাচ্ছেন বিয়েটা তাড়াতাড়ি হোক। সে তো তার মায়ের অসুখের কথা কিছু বলেনি। শাহেদ কখনো তার সমস্যার কথা বলে না, ও অনেকটা আমার মতো। নবনী হাসতে হাসতে বলল, তোমার কি কোনো সমস্যা আছে মা? আছে। কি সমস্যা শুনতে চাস? চাই। আমার ধারণা তুমি এই পৃথিবীর একমাত্র সমস্যাবিহীন মহিলা। একটা পরিষ্কার রান্নাঘর, রান্নার জিনিসপত্র এবং ফ্রিজে ঠান্ডা পানি, এই কটা জিনিস পেলেই তোমার হয়ে গেল। জাহানারা বিছানা থেকে উঠে বসলেন। নবনী লক্ষ্য করল তার মা উত্তেজনায় অল্প অল্প কাঁপছেন। নবনী বলল, কি ব্যাপার মা? না, কোনো ব্যাপার না। তুই আমার সমস্যার কথা শুনতে চেয়েছিস, সমস্যা শুনে যা। থাক মা, আমি কিচ্ছু শুনতে চাচ্ছি না। তুমি এরকম করছো, আমার ভালো লাগছে না। মিলু বুয়া, তুমি মাকে এক গ্লাস পানি এনে দাও তো। জাহানার আবার শুয়ে পড়লেন। ক্লান্ত গলায় বললেন, তোর এবং শ্রাবণীর বিয়ে হবার জন্য আমি অপেক্ষা করছি। বিয়ে হয়ে গেলে আমার দায়িত্ব শেষ। তখন কি? জাহানারা বললেন, এখন ঘর থেকে যা, কথা বলতে ভালো লাগছে না।